ওকে, আসসালামু আলাইকুম। ভাই কি শুনতে পাচ্ছেন ওকে? থ্যাংক ইউ। অবশেষে আমরা কানেক্ট হতে পেরেছি। এটা হলো সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যে আজকে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ঝামেলার মধ্য দিয়ে আমরা আবারও ক্লাসে ফিরে আসতে পারছি। এটা একটা বড় বড় ভালো লাগা, আমার কাছেও ভালো লাগা, আপনাদের জন্য ভালো লাগা। তো ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। আশা করি আপনারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন এখন। সো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। এবং থ্যাংক ইউ সবাইকে রেসপন্স করার জন্য। এবং আপনাদের এই ব্যাচটা আমার মনে হয় অনেক ভালো করবেন, এর কারণ আপনারা অনেক রেসপন্সিভ। অনেকে যারা এখানে আছেন সবাই অনেক বেশি রেসপন্সিভ, পাশাপাশি হচ্ছে আপনারা যে কোনো বিষয়ের সাথে অ্যাডাপ্ট করতে পারেন, অ্যাডাপ্টিবিলিটি পাওয়ার, এটা অনেক ভালো। পৃথিবীতে যতগুলো প্রাণী টিকে আছে আপনি দেখুন, এরপরেও অনেক আগে, মানুষের আগে কিন্তু একটা পর্যায়ে ডাইনোসরের বসবাস ছিল। তো সেই ডাইনোসর কিন্তু টিকে নেই পৃথিবীতে। তো কেন? কারণ তারা সময়ের সাথে, যুগের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারেনি, টিকে রাখতে পারেনি। তো যদি টিকে রাখতে পারতো তাহলে পরের প্রজন্ম বা প্রজন্মের পর প্রজন্ম তারা কিন্তু টিকে থাকতে পারতো। তো যাই হোক, আমরা এটা প্রমাণ করেছি, প্রমাণ দিয়েছি যে আমরা আসলে সত্যি খুব ডেডিকেটেড ক্যারিয়ারের প্রতি, স্কিলের প্রতি। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। এবং আমার হৃদয় থেকে ভালোবাসা আপনাদের জন্য। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। যদিও এটা নিয়ে আমরা স্পেসিফিক অনেক কোর্সও পেয়ে থাকি, যে শুধু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে বা প্রম্পটের উপরে আসলে আলাদা করে কোর্স সাজানো হয়। সেটা আলাদা করে আমরা কোর্সটায় এনরোলমেন্ট করে নিতে হয়। তো আমি নিজেও দেখেছি অনেক বড় বড় কোর্স ইন্টারন্যাশনাল মানের, সেগুলো শুধুমাত্র প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে সেই কোর্সগুলোকে সাজানো। তো সেই সব কিছুর একটা সারমর্ম নির্যাস আমরা একটা ক্লাসের মধ্যে নিয়ে এসেছি, যে একটা ক্লাস দিয়ে আমরা অনেকগুলো বিষয় শেখার চেষ্টা করব। তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যুগে আমরা যেহেতু প্রবেশ করেছি, এআই আমাদেরকে ইউজ করতে হবে। তো এআই ইউজ করতে হলে জানতে হবে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এই প্রম্পট আবার কি, আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা আবার কি। তো এইটার সমাধান আমরা আজকের এই ক্লাসে দিব। খুব সুন্দর করে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আসলে কি জিনিস। তো আশা করি আমাকে স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। ওকে, তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাসে আমাদের সবাইকে ওয়েলকাম। প্রথমে আমরা একটা ছোট গল্প দিয়ে শুরু করি, যে প্রম্পটের বিষয়। ধরুন, একটা ছোট আপনারা গ্রামের অনেক ছোট ভাই থাকে না, রিলেটিভ থাকে না, যারা আপনার কথা খুব শোনে, আপনাকে অনেক ফলো করে, আপনাকে অনেক মানে। তো এরকম ছোট ভাইকে বা আপনার কাজিন যারা থাকে গ্রামে, চাচাতো ভাই, মামাতো ভাই, এরা কিন্তু খুব সাপোর্টিভ হয় এবং আপনি যা বলেন তাই শুনে। এরকম অনেক ক্লোজ ফ্রেন্ড টাইপের অনেকে আছে, যে সব সময় আপনার সাথে কানেক্ট থাকে, সব সময় আপনার পাশে থাকে, আপনার বিপদে থাকে, আপনি যা বলেন তাই সে শুনে। তো তো সেই জায়গা থেকে আমরা একটা ছোট ভাইয়ের উদাহরণ দিই। এখানে একটা ছোট ভাই, একটা বড় ভাই বলতেছে ছোট ভাইকে যে, তুমি আমার জন্য একটা চকলেট নিয়ে আসো। তো ছোট ভাই ঠিক তেমনই, বড় ভাইয়ের নির্দেশ শুনতেই হবে। তো সে একটা চকলেট কিনে নিয়ে আসছে বাজার থেকে। সেই চকলেটটা আসলে বড় ভাইয়ের পছন্দ হয়নি। সে বলতেছে, না আমি এই চকলেট খাই না, আমার এই চকলেট পছন্দ না। ছোট ভাই বলতেছে, ভাইয়া তাইলে আমি কোন চকলেট নিয়ে আসবো, বা কোথা থেকে নিয়ে আসবো, কোন চকলেট নিয়ে আসবো? তো পরে বললো, তুমি আমার জন্য চকলেট নিয়ে চকো চকলেট, মানে চক যেখানে আপনার চকলেট থাকবে, চকলেট খুব ভালো ভালো মানে একটা চকলেট নিয়ে আসো। তো আবার নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলছে, ভাইয়া এই দোকানে এর থেকে ভালো চকলেট আর নাই। তো বড় ভাই আবার মন খারাপ করছে। তো ছোট ভাইকে বলছে, তুমি এক কাজ করো, কোন দোকান থেকে নিয়ে আসছো? কয়, আমাদের পাশের দোকান থেকে। তো বলে, না, তুমি ওই আমাদের একটু সামনে গিয়ে যে মোড়টা আছে, চার রাস্তার মোড়, এই মোড় থেকে একটা দোকান আছে, সেই দোকান থেকে চকলেট নিয়ে আসো। তো যেই কথা সেই কাজ, ছোট ভাই আবার গেল সেই দোকানে, মোড়ের দোকানে। এবার গিয়ে একটা চকলেট নিয়ে আসলো। তবুও সেই চকলেটটা পছন্দ হলো না বড় ভাইয়ের। তখন বড় ভাই আবার রাগান্বিত হলো
এবং রাগান্বিত হয়ে ছোট ভাইকে আবার বললো, তোমাকে আমি আহ চার রাস্তার মোড়ের যে কোন দোকান থেকে আনছো? তো বলতেছে যে আমি রাজা মামার দোকান থেকে নিয়ে আসছি। তো রাজা মামার দোকান থেকে তো আসলে আমি আনতে বলি নাই। তখন বললো যে তাহলে আপনি কারটায় বলতেছেন? আপনি বলে যে আমি জাকির মামার দোকান থেকে চকলেট নিয়ে আসতে পারছি। তখন ছোট ভাইটা আবার গেল, সে জাকির মামার দোকান থেকে একটা চকলেট নিয়ে আসলো। জাকির মামার দোকান থেকে চকলেট নিয়ে আসার পরেও সেই ছোট ভাইটা বড় ভাইকে সন্তুষ্ট করতে পারলো না। বড় ভাইটা আবার রাগান্বিত, বললো, আরে পাগলা বুদ্ধু, এই চকলেট না, তুমি আমার জন্য একটা কিটক্যাট চকলেট নিয়ে আসো। তখন আলটিমেটলি লাস্টে সেই ছোট ভাইটা সেই মোড়ে গিয়ে জাকির মামার দোকান থেকে একটা কিটক্যাট চকলেট নিয়ে আসলো লাল রঙের প্যাকেটে। এই গল্পের মধ্য দিয়ে আপনি কি বুঝলেন? আপনার আমাদের এই যে ইনফরমেশনটা আমরা শেয়ার করলাম, যে একটা ছোট ভাই অনেকভাবে চেষ্টা করেছে বড় ভাইকে স্যাটিসফাইড করার, তারকে হেল্প করার, কিন্তু ছোট ভাই সেটা পারেনি। কেন পারেনি? এটা ছোট ভাইয়ের দোষ ছিল? আপনি, আপনার কি মনে হয়? সঠিক চকলেটটা না নিয়ে আসতে পারা, এটা কার প্রবলেম ছিল? ছোট ভাইটার প্রবলেম ছিল নাকি বড় ভাইটার প্রবলেম ছিল? মানে প্রথমবার এই যে ভালো কথা মতো কাজ করতে পারলো না, এটার প্রবলেমটা কার ছিল? কেউ বলতে পারবেন? বড় ভাইটার প্রবলেম ছিল। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য, যে বড় ভাইয়ের প্রবলেম ছিল। তো এই বড় ভাইয়ের প্রবলেমটার মতোই আমরা অনেক সময় এআই ইউজ করতে গিয়ে, এআই যে ইউজ করতে যাই, আমরা নিজেরা বড় ভাইয়ের জায়গায় থাকি। এই বড় ভাইয়ের জায়গায় থেকে এআই কে আমাদের ছোট ভাইয়ের মতো দেখে আমরা অনেক সময় তাকে পানিশ করার চেষ্টা করি। তুমি বোঝো না, এআই কে আমি একটা চ্যাট জিপিটি কে কমান্ড করতেছি, আপনার যেটা চাচ্ছেন ওটা রেজাল্ট দিচ্ছে না, উল্টা পাল্টা রেজাল্ট দিচ্ছে। তখন আপনি কি বকাঝকা করেন না? যারা চ্যাট জিপিটি জেমিনা ইউজ করছেন, যে তুমি ভালো না, তুমি পচা, তুমি সঠিক উত্তর দাও না, তোমার থেকে আরেকজন জেমিনাই ভালো, জেমিনাই থেকে চ্যাট জিপিটি ভালো, এরকম অনেক রাগ হয় না এই এআই এর প্রতি? আসলে এই রাগের আমাদের হতে পারে, এটা আসলে অনেকে গালিও দেয়, হ্যাঁ, তো গালিও দেয়। তো ওর তো কোনো আসলে ইমোশন নাই, ও আপনাকে এটা করবে না। আপনি তাকে যেটা শেখাবেন, যেটা বোঝাবেন, ও সেটাই রিপ্লাই করবে। এইখানে সমস্যাটা মূলত ছিল বড় ভাইয়ের যেমন তেমন আপনার আমার সমস্যা। আমরা তাকে রাইট কি করতে পারিনি, ডিরেকশন দিতে পারে নাই বড় ভাইটা। সঠিক কোন ডিরেকশন না দিতে পারার কারণে ছোট ভাই সঠিক ভালো রেজাল্ট দিতে পারে নাই, রাইট ইনফরমেশন দিতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের এআই যখন টুলগুলো ইউজ করব, সেই এআই টুল ইউজ করার সময় সঠিক ইনফরমেশন যদি আমরা পারফেক্টলি দিতে পারি, তাহলে পারফেক্ট রেজাল্ট আমরা পেতে পারি। ক্লিয়ার? তার মানে এটার উত্তর বা এটার প্রথমে কমান্ড কি হতে পারতো ছোট ভাইকে, যে তোমাকে একটা ভাইয়া তুমি আমাকে একটা চকলেট কিনে এনে দাও, এই হলো টাকা, তোমাকে আমি 30 টাকা দিলাম, সামনের বাজারের মোড়ে একটা জাকির মামার দোকান আছে, ওনার দোকানে লাল প্যাকেটে মোড়ানো কিটক্যাট ব্র্যান্ডের 30 টাকা দামের ছোট যে প্যাকটা আছে, এই প্যাকটা বা এই চকলেটটা তুমি আমার জন্য কিনে নিয়ে আসো। তাহলে কি ছোট ভাইটা বারবার ভুল করতো? বা বন্ধুটা কি বারবার ভুল করতো? করতো না কিন্তু। ঠিক তেমনই ভাবে আপনি যদি এআই থেকে গুড রেজাল্ট চান, আপনাকে ফার্স্টেই তাকে গুড প্রম্পট দিতে হবে। এখন প্রম্পটটা কি? প্রম্পট হলো যেই কমান্ডটা আপনি তাকে দিচ্ছেন, যে ডিরেকশনটা, যেই ইনফরমেশনটা তাকে দিচ্ছেন, কমান্ড করছেন যেটা, এটাই হলো প্রম্পট। এই প্রম্পটটা লিখতে পারতে হবে যে আমি তাকে কি বলে বুঝাবো। তো সঠিকভাবে কেউ কেউ সঠিকভাবে বুঝাতে পারে, তারা ভালো রেজাল্ট পারে। যারা সঠিকভাবে বোঝাতে পারে না, সে সেটা কিন্তু ভালো করে রেজাল্ট তারা পায় না, এবং তখন তারা মাইন্ড করে, তারা মন খারাপ করে বসে, এআই ভালো না, হতাশ হয়ে যায়। তো এটা আসলে হতাশ হওয়ার কোনো কারণ না। তো আমরা এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাই আমরা আজকে শেখার চেষ্টা করব। আমরা খুব কিছু টেকনিক, শর্টকাট ওয়ে ফলো করে আমরা সেই কার্যক্রমগুলো দেখব। আসেন, এআই আসলে কি বর্তমান সময়ে আজকের দিনে আসছে? না, এআই অনেক আগে আসছে। এবং আরো একটা বিষয়, যে এআই এর একটা জগৎ আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ছোট একটা জগৎ না। তো এগুলো নিয়ে আলোচনা, বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু শর্টে টেনে যাই। অন্য এক সময় যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট আছেন, তাদের জন্য হয়তো আমি সামনে কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো, এবং আমি ফেসবুকে নানান ধরনের ব্লগ লেখালেখি করি, সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিগ একটা জায়গা। এআই এর ভিতরে একটা সেগমেন্ট রয়েছে যেটাকে বলা হচ্ছে মেশিন লার্নিং। তো এই এআই, এআই মানে এমন একটা এমন এক প্রযুক্তি যা মানুষের মতো ভাবতে পারে, শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটা হচ্ছে একটা ছাতার মতো, যে একটা বড় ছাতার মধ্যে অনেকেই বসে আছেন। আমরা যেমন গুগল ম্যাপ ইউজ করছি, আমাদেরকে ডিরেকশন দিচ্ছে অটোমেটিক্যালি, এখানে এআই এর একটা ভূমিকা আছে। ফেস আনলক, স্প্যাম ফিল্টার এবং পাশাপাশি আরো অন্যান্য যে কার্যক্রমগুলো আমরা করি, সেগুলো এআই এর একটা পার্ট। এআই এর মধ্যে রয়েছে মেশিন লার্নিং। এমএল হলো এআই এর সেই অংশ যেখানে কম্পিউটার নিজে থেকে ডাটা দেখে প্যাটার্ন শিখে। অর্থাৎ সে নিজে লার্ন করে আপনার দেওয়া ইনফরমেশন, তথ্য দিয়ে, এবং সেটা দেখে শিখে সে আপনাকে রেজাল্ট দিবে। নির্দিষ্টভাবে কোড লিখে দিতে হয় না, ও নিজে নিজে বুঝতে পারে। এই মেশিন লার্নিং এর পরে এর মধ্যে আরেকটা স্তর তৈরি হলো, এটা বলা হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্ক, এনএন। নিউরাল নেটওয়ার্কসটা কি আসলে? এটা হলো মানুষের যেমন ব্রেন থাকে না, ব্রেনে নিউরন থাকে, ঠিক মানুষের ব্রেনের মতো এটা, এটার নামকরণ করা হয়েছে যে নিউরাল নেটওয়ার্ক গুলো ছোট ছোট নিউরন একসাথে যুক্ত হয়ে কাজ করে, এক্স্যাক্টলি আমাদের মস্তিষ্কের মতোই কাজ করে, যেখানে আপনার মেশিন লার্নিং এর ভিতরে একটি বিশেষ টেকনিক বলা যেতে পারে। নিউরাল নেটওয়ার্ক মানে হলো কম্পিউটারের মস্তিষ্ক, বা এর মস্তিষ্ক তৈরি করা। যেমন আমরা একটা ছবি শনাক্ত করতে বলি, যে এখানে চারজনের একটা ছবি আছে, এখান থেকে আমরা গুগল লেন্স কি করি, স্ক্রিন লেন্স করে আমরা দেখাই দিই যে এই ছবিটা মূলত কার। ও শব্দ চিনে বের করতে খুঁজে বের করে, ছবি থেকে চিনে বের করতে চেষ্টা করে। এই যে এই মেমোরিটাকে মূলত নিউরাল নেটওয়ার্ক বলা হচ্ছে। নিউরাল নেটওয়ার্কের মধ্যে আবার যে জটিল জটিল যে আইডেন্টিটি বা যে বিষয়গুলো রয়েছে, আহ, সেই নিউরাল নেটওয়ার্কের সকল লেয়ারের অনেক গভীরে গিয়ে যে চিন্তাটা করে, তখন তাকে ডিপ লার্নিং বলা হয়। এতে মডেল খুব জটিল ডেটাও বুঝতে পারে, অনেক কঠিন কঠিন লেখা, আন ছোট ছোট বিষয় ক্লু আছে, বাট অনেক বিষয় ক্লু নাই, সেটাও কিন্তু ওরা ডিপ লার্ন করে বের করার চেষ্টা করে। যেমন আপনি দেখবেন সেলফ ড্রাইভিং কার, যে অটো পাইলট সেজিং পাইলটিং যে সিস্টেমটা গাড়ির, এটা কিন্তু একটা সেলফ ড্রাইভিং কারের মতো ভূমিকা পালন করে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সিরি আছে, অ্যালেক্সা আছে, গুগল আছে, যে বিষয়গুলো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কাজ করে। ওকে, এগুলো ডিপ লার্নিং বলা হচ্ছে। এবং এর মধ্যকার আরো একটা স্তর, সেটা হচ্ছে জেনারেটিভ এআই, জেন এআই। এই জেনারেটিভ এআই হলো এমন একটা এআই যেটা শুধুমাত্র ডাটা দেখে শিখতে পারে এরকম না, বুঝতে পারে এরকম না, সে নিজে ক্রিয়েট করতে পারে, জেনারেট করতে পারে। টেক্সট, ছবি, ভিডিও, সঙ্গীত, কোড, এরকম অনেক কিছু এই জেনারেটিভ এআই আসার পর মানুষ এগুলো এআই দিয়ে তৈরি করতে পারে। অর্থাৎ আগে একটা ছবি দিলে সেই ছবির সিমিলার ছবি বের করে দিত, কিন্তু তৈরি করতে পারতো না। আর জেনারেটিভ এআই আসার পর ওই ছবির মতো অনেকটা ছবি তৈরি করে দিচ্ছে। এই যে আপনারা এখন দেখতেছেন না, ইমেজ তৈরি করা, ভিডিও তৈরি করা, সেম মানুষের ছবিতে ছবি বানানো, এই জিনিসগুলো কি করছে, জেনারেটিভ এআই করছে। জেনারেটিভ এআই শুধু চেনে না, নতুন কিছু বানায়। যেমন আপনি বললে একটা গল্প লিখে দিবে, আপনি বললে একটা দৃশ্য ছবি লিখে দিবে, ছবি বানিয়ে দিবে, পোস্ট লিখে দিবে, ভিডিও বানিয়ে দিবে। এই যে চ্যাট জিপিটি, মিডজার্নি, ডালি, জেমিনাই, গ্রক, এই প্ল্যাটফর্ম গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু তার একটা অংশ। তো জেনারেটিভ এআই এর সবগুলোই হচ্ছে একটা এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একটা অংশ। এগুলো নিয়ে আমরা আরেক সময় পড়াশোনা করব ইনশাল্লাহ। তো আমাদের এখন একটু বলে যাই ছোট্ট করে, যে এলএলএম হলো জেনারেটিভ এআই এর ভাষা বুঝতে পারে, বিশ্লেষণ করতে পারে, ব্যাখ্যা করতে পারে, নতুন ভাষা তৈরি করতে পারে। এসব মডেলকে মূলত কোটি কোটি টেক্সট পড়ে পড়ে শিখতে হয়। হ্যাঁ, অনেক লেখা পড়ে পড়ে এই এআই শিখে 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 আপনাকে আমাকে রেসপন্স করে। আপনি দেখবেন যে আজকে বলবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাটা কি ছিল, ও কিন্তু আপনাকে একটা তথ্য দিয়ে দিবে। এবং ও কিন্তু আপনাকে তথ্যটাকে সুন্দর করে উপস্থাপন করবে। কেন? ও অনেক গুগল থেকে এবং তার ডাটাবেস থেকে অনেক ইনফরমেশন পেয়েছেন, সেই ইনফরমেশন রিড করে আপনার জন্য, আপনার মতো করে ও একটা এই ডাটা থেকে ডাটা তৈরি করে দেয়। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটাই হচ্ছে বিশেষ, এটাকে বলা যেতে পারে আমরা ল্যাঙ্গুয়েজ টিচার, ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, ভাষাবিদ বলা যেতে পারে। হ্যাঁ, যেখান থেকে ও ভাষা মানে কি করে বানাইতে পারে, ভাষা শিখতে পারে, বুঝতে পারে, বলতে পারে। তো এই জিনিসটার মধ্যে মূলত চ্যাট জিপিটি যাত্রা প্রথমত শুরু হয়। হাউ ডাজ এলএলএম ওয়ার্ক, এলএলএম কিভাবে কাজ করে, এটারও ব্যাক এন্ডে অনেক প্রসেস আছে। টোকেনাইজ, অ্যানালাইজ, প্রেডিক্ট, নেক্সট, টোকেন, জেনারেটিভ আউটপুট।
একটা আমরা যখন ইনপুট করি, যখন তাকে বলি যে তুমি বাংলাদেশের রাজধানীর নাম কি বলে দাও, তাহলে এইটার উত্তর সে কিভাবে সঠিকভাবে দিচ্ছে? এটার মাধ্যম হলো প্রথমে আমাদের এই লেখাটাকে ছোট ছোট অংশে ভাগ করে নেয়, টোকেনাইজ করে, টোকেনের মতো করে ছোট ছোট ওয়ার্ডকে, একটা শব্দকে আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভাঙে নেয়। এরপর সে ওই পার্ট বাই পার্ট লেখাগুলোকে অ্যানালাইজ করে, অর্থাৎ আগে সে এই ওয়ার্ড গুলো ম্যাচ করার চেষ্টা করে যে ডাটাবেজের মধ্যে কোথায় কোথায় এই ওয়ার্ড গুলো ব্যবহার হয়েছে, সেগুলো কি বুঝাইছে, এই জিনিসগুলো উল্লেখ করেন। এরপর প্রেডিক্ট, নেক্সট টোকেন, সে কি অ্যান্সার করবে এটা একটা প্রেডিকশন সে তৈরি করে ফেলে। এরপর সে সেটাকে জেনারেটিভ আউটপুট দেয়। ধরুন, রাইট আ শর্ট ক্যাপশন অ্যাবাউট কক্সেস বাজার। যখন আমরা এআই কে বললাম যে আমার কক্সবাজার সম্পর্কে ছোট্ট একটা ক্যাপশন লিখে দাও, তখন এই সমস্ত শব্দগুলোকে ও আলাদা আলাদা করে টোকেনে ভাগ করবে। রাইট, এটা একটা টোকেন। আ, এটা একটা টোকেন। শর্ট, এটা একটা টোকেন। ক্যাপশন একটা টোকেন। অ্যাবাউট, এটা একটা টোকেন। অ্যাবাউট, তারপর ক্যাপক্সেস বাজার একটা টোকেন। তখন এআই কি করে, এটাকে অ্যানালাইজ করে। রাইট মানে লিখতে বলতেছেন, কমান্ড করতেছেন, কি লিখতে বলতেছেন ওইটাকে অ্যানালাইজ করে। যে আর শর্ট ক্যাপশন, একটা ছোট্ট ক্যাপশন লিখতে বলতেছেন, তখন বুঝে যে হ্যাঁ আমাকে এটা লং করা যাবে না। অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে সম্পর্কে তারা বোঝাচ্ছে, কি সম্পর্কে, কক্সবাজার। তখন কক্সবাজার সম্পর্কে ও কিন্তু প্রেডিক্ট করে থাকে যে কক্সবাজার পৃথিবীর সব থেকে বড়, লার্জেস্ট, লংগেস্ট বিচ, এই কক্সবাজার সম্পর্কে আরো কি কি ডাটা তার কাছে আছে। তো এই সম্পূর্ণ ডাটা থেকে তখন সে একটা বুঝতে পারবে একটা কক্সবাজার সম্পর্কে যেটা তৈরি করতে হবে, তখন সে টোকেন অ্যানালাইসিস করে সেই প্রেডিকশনের মাধ্যমে আপনাকে একটা অ্যান্সার কিন্তু জেনারেট করে দেয়। যেমন, এনজয় দ্য সানসেট অ্যাট দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট বিচ, সি বিচ। এই যে একটা ওয়ার্ড, একটা লাইন, একটা সেন্টেন্স, একটা লাইন আপনাকে ক্যাপশন আকারে দিয়ে দিল, এটা এমনি এমনি আসে নাই, এর ভিতরে কিন্তু অনেক কার্যক্রম চলছে। ঠিক আছে, এই কার্যক্রমের মাধ্যমে মূলত এই রেজাল্ট গুলো কিন্তু আসে। আমি যদি একটু ছোট্ট একটা চিত্র আপনাকে দেখাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট দেখানোর জন্য, বোঝার জন্য যে এলএলএম টোকেনাইজ কিভাবে করে, ছোট ছোট করে ভাঙে নেয়, এরপর এটাকে আপনার প্রম্পটের অনেক অ্যানালাইসিস, প্রেডিকশন কাজ করে, অ্যান্ড দেন সেই এলএলএম কিন্তু আমাদের একটা রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করে। তার মানে এর মধ্যে অনেকগুলো জার্নি, অনেকগুলো কার্যক্রম থেকে যায়। তো এইটা হচ্ছে এর একটা বেসিক কনসেপ্ট। এগুলো আমরা ডিপলি আরো অ্যানালাইসিস করবো একটা সময়, কোন এক সময়, অন্য একটা আলোচনায় গিয়ে ইনশাল্লাহ, যেখানে আমরা এই এলএলএম সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। তো এইটুকু আপাতত জানলে আমাদের হবে, যেহেতু আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ শিখবো। তো এখন আসুন আমাদেরকে জানতে হবে যে আমরা যেহেতু এআই ইউজ করব, আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে এআই। যেমন যে টুলগুলো আপনি ইউজ করবেন এআই এর, চ্যাট জিপিটি, জেমিনাই, গ্রক, আপনার মেটা এআই, তারপরে আবার এল এমেরিনা, তারপর যতগুলো সাইট আছে, ডিপসিক, পারপ্লেক্সিটি, এই টুলগুলোতে আপনি অ্যাকাউন্ট করাটা একদম সিম্পল। জাস্ট আমি একটু দেখাই। সাইন আপ করতে গেলে একটা কিছু অল্প কিছু ইনফরমেশন লাগে, আপনার জিমেইলটা থাকতে হবে। দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল, আমরা জেমিনাই, এটা তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি একটা নতুন ক্রোম ব্রাউজারে যাই। Okay. তো ধরুন এখানে আমি চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম। চ্যাট জিপিটি অনেক বেশি ইউজ করে মানুষ, সর্বপ্রথম এলএলএম এর মধ্যে সব থেকে ভালো রেসপন্স দিয়েছে, মানুষকে পরিচয় করিয়ে দিয়েছে চ্যাট জিপিটি, যেটা ওপেন এআই, এই কোম্পানির বা এই অর্গানাইজেশনের একটি এআই এলএলএম টুল, chatgpt.com। chatgpt.com এর মতো জেমিনাই আছে, আলাদা আলাদা আরো অনেকগুলো এলএলএম আছে, বা আপনার জেনারেটিভ এআই টুল আছে। তো সবগুলোতে একই রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা। চ্যাট জিপিটিতে আপনি অ্যাকাউন্ট না ক্রিয়েট করেও প্রম্পট লিখতে পারবেন, কমান্ড করতে পারবেন, রেসপন্স সে আপনাকে দিবে। বাট সমস্যাটা হচ্ছে আপনি কিন্তু তাকে দিয়ে অনেক ফিচার এখানে পাবেন না। যেমন চ্যাট জিপিটিতে ইমেজ ক্রিয়েট করার অপশন পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট না করে, স্টাডি, সার্চ, এবং আপনি যদি কোনো একটা ডকুমেন্ট ফাইল থেকে সাবমিট করতে পারছেন। কিন্তু এছাড়াও চ্যাট জিপিটির আরো অনেক ক্ষমতা আছে, সেই ক্ষমতাগুলো আপনি ইউজ করতে পারবেন যখন আপনি লগ ইন করবেন তখন। আরো আর একটা বিষয় হচ্ছে
যে আপনি যখন চ্যাট জিপিটিতে কোনো একটা প্রম্পট লিখতেছেন, সে আপনাকে রেজাল্ট দিচ্ছেন, এই ট্যাবটা যদি আপনি কেটে দেন, ক্রস করে কেটে দেন, তাহলে সব ডাটা মুছে যাবে, আপনার এই ডাটাগুলো মেমোরিতে আর থাকবে না। দ্যাটস ওয়াই আপনি এই লগ ইন করে অ্যাকাউন্টটা ইউজ করবেন। লগ ইন করতে গেলে বা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলে আপনি এখানে ফ্রিতে সাইন আপ করতে পারবেন। আপনার যে জিমেইল আছে বা ইমেইল, সেই ইমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি একটা ডেমো ইমেইল দিয়ে দিলাম। ইমেইলটা দেওয়ার পর আপনার একটা ইমেইলের পাসওয়ার্ড সেট করতে হবে, এবং এরপর আপনার নাম, আপনার ইনফরমেশন সে আপনার কাছে চাইবে। সেই তথ্যগুলো আপনার একটা একটা করে ইনপুট করে দিলেই আপনার সেই আহ, ইয়াটা হয়ে যাবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা একদম সিম্পল, খুব কঠিন কিছু না। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি আপনাকে একটু দেখাই। chatgpt.com, এবং আমি চ্যাটজিপিটি প্রিমিয়াম ইউজ করছি। আপনারা প্রিমিয়াম ইউজ না করে থাকলে ফ্রি ভার্সনেও অনেক কাজ করতে পারবেন। হয়তো কিছু লিমিটেশন থাকবে, যে আপনি অনেক বেশি প্রম্পট একদিনে লিখতে পারবেন না, অনেক বেশি কথা বলতে পারবেন না এআই এর সাথে একদিনে। তারপরে হচ্ছে আপনি ইমেজ জেনারেশন বেশি করতে পারবেন না, দুই তিন চারটা এরকম কয়েকটা করতে পারবেন। ওটা আপনি যদি প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নেন, সেটা হলো আপনার কিন্তু অনেক বেশি প্রম্পট করতে পারবেন। এবং চ্যাট জিপিটির যে প্রিমিয়াম ভার্সন একটা আছে, প্লাস, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটির বেশ কিছু প্রাইস প্ল্যান আছে। তো আপনারা চাইলে সেগুলো কিনতে পারেন, অবশ্যই অথেন্টিক মানে রিয়েল জিনিসটা কিনতে হবে। বাংলাদেশে অনেকেই সেল করে চ্যাট জিপিটি কম প্রাইসে, নিতে পারেন। আর দেখতে হবে সেটা বিশ্বস্ত কিনা, কারণ অনেকে আপনার টাকা নিয়ে পরবর্তীতে টাকা মেরে দেয়, এই সম্ভাবনা তো থাকে। যদিও অল্প টাকা, তারপরেও জিনিসটা খারাপ দেখায়, আবার ভালো সার্ভিস পাওয়া যায় না। তো এই জন্য আপনাকে ভালো জায়গা থেকে চ্যাট জিপিটি বা অন্যান্য আদার টুল, এআই টুল গুলো পারচেস করতে হবে। আমি যে চ্যাট জিপিটি প্রিমিয়াম ইউজ করি, তো এখানে দেখুন চ্যাট জিপিটি বেশ কিছু ফিচার আছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটি একটা ফ্রিতে আমরা পাচ্ছি, একটা আসছে নতুন একটা প্ল্যান আসছে চ্যাট জিপিটির গো, আর একটা আসছে হচ্ছে আপনার চ্যাট জিপিটি প্লাস, একটা হচ্ছে প্রো। চারটা তাদের প্ল্যান। তো ফ্রিটা মাসে কোনো চার্জ নাই। গো এটা মাসিক, মাসে $5 করে পেমেন্ট নিবে আপনাকে। আর তার মানে বাংলা টাকায় মাসে আপনার পড়বে প্রায় 650-700 টাকার মতো হয়তো পড়ে যেতে পারে। তো এটা গেল বাংলা টাকার বিষয়টা মাসিক। আর এটা হলো আপনার প্লাস, যে প্লাসটা হচ্ছে আপনার আহ, অনেক অনেক পাওয়ারফুল একটা মডেল চ্যাট জিপিটির। $20 মাসে, অর্থাৎ 2000 টাকা, 2200-2300 টাকার মতো পড়ে বাংলা টাকায়। আর প্রো হচ্ছে সব থেকে আলট্রা, সব থেকে পাওয়ারফুল একটা লাইসেন্স চ্যাট জিপিটির। তো এটার কোন কোন সার্ভিস গুলো আছে এখানে আমরা দেখতে পারবো, যে ফ্রিতে, প্রোতে কি কি আছে। সবগুলোতে আমি চ্যাট জিপিটি 5 যেটা লেটেস্ট মডেল ইউজ করতে পারবো। মেসেজ করা, এক্সপেন্ডেড, অনেক প্রজেক্ট টাস্ক, এগুলো তো আছেই। দেখা গেল যে সব থেকে বড় প্ল্যান, সব থেকে বেশি ফিচার। তো এটা আর এটার মধ্যে পার্থক্যটা কোথায়? গো এবং প্লাসের মধ্যে পার্থক্যটা হচ্ছে সব থেকে বড়, যে চ্যাট জিপিটি ইয়ার মধ্যে, প্লাসের মধ্যে একটা এজেন্ট মোড পাওয়া যায়। যারা এজেন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য লাগে, যারা এজেন্ট নিয়ে কাজ করবেন না তাদের আবার গো লাগবে না। তো এটা আপনি ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে অনেকে আবার 1 বছরের সাবস্ক্রিপশন নিতে পারে, 1 ইয়ার। বাংলাদেশে এখন কিছু জায়গায় পাওয়া যাচ্ছে চ্যাট জিপিটি গো 1 ইয়ারের সাবস্ক্রিপশন খুব কম টাকাতে, এবং প্লাসটা পাওয়া যাচ্ছে মাসিক। এটা আপনার ইউজ করতে পারেন। আমি প্লাস ইউজ করি বেসিক্যালি, মান্থলি সার্ভিসটা নিয়ে থাকি। Okay. তো আপনাদের যদি কারোর কোনো হেল্প প্রয়োজন হয় এআই টুল কেনার ব্যাপারে, কোথা থেকে কিনবেন বুঝতেছেন না, ট্রাস্টেড জায়গা খুঁজে পাচ্ছেন না, বা ডলার নেই এই জন্য পার্চেস করতে পারছেন না, আপনার প্রয়োজনে আমাকে জানাতে পারেন। আমাকে বললে আমি আপনাদেরকে হেল্প করব কিভাবে আপনি পারচেস করতে পারেন, বা আপনি কোথা থেকে পারচেস করতে পারেন, আমি একটা গাইডলাইন আপনাকে দিয়ে দিব। আমার হোয়াটসঅ্যাপে আপনার নক করবেন, বা ফেসবুকে কন্ট্যাক্ট করেন, আমি বলে দিব। তো এখন ঘটনা হচ্ছে আমরা চ্যাট জিপিটি চলে আসি। এই চ্যাট জিপিটিতে আসার পর এখানে বেশ অনেকগুলো অপশন আছে। নিউ চ্যাট, নতুন একটা চ্যাট, কথা বলতে পারবেন। সার্চ চ্যাট, বিগত দিনে আপনি যে চ্যাট জিপিটিতে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আপনি খুঁজে আহ, কাজ করতে পারবেন। আবার একটা হলো লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে
আপনার যে ডিজাইন গুলো করা আছে, যে ফাইল গুলো আছে ইতিপূর্বে, সেগুলো আপনার এখানে জমে থাকবে। অ্যাপ, আপনি অনেকগুলো অ্যাপ কানেক্ট করতে পারবেন। কোড, যারা কোড নিয়ে কাজ করার জন্য আলাদা কোডেক্স একটা অপশন আছে। জিপিটি অনেক মডেল থাকে, যে মডেলগুলো আগে থেকে ট্রেন করা, অর্থাৎ আপনি অনেক কাজ আপনাকে সহজ করে দিবে অ্যাজ এ মার্কেটার হিসেবে, ডিজাইনার হিসেবে, কন্টেন্ট রাইটার হিসেবে, স্কলার্স হিসেবে, ম্যাথ টিচার হিসেবে। অনেকগুলো প্রম্পট আগে থেকে মানুষ করে একটা জিপিটি ট্রেন, একটা টেমপ্লেটের মতো করে রাখছে। আপনি এই জিপিটি গুলো ইউজ করলে খুব সহজে অল্প শর্ট একটা প্রম্পট লিখেও একটা বেস্ট রেজাল্ট কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তো এটা হচ্ছে চ্যাটজিপিটি বিষয়, এবং এছাড়া আরো অন্যান্য যে বিষয় সেটিং গুলো আছে, এগুলো খুব সিম্পল, আপনারা একটু দেখে নেবেন। আমরা এখন ধরুন নিউ চ্যাটার এখানে আসলাম, যে নতুন একটা চ্যাট আমরা লিখলাম। তো এটা একটু প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে এখন প্রম্পটের বিষয়টা একটু ক্লিয়ার হয়। সো প্রম্পট তো আমরা বুঝলাম, এআই তো বুঝলাম, প্রম্পটও একটা এক্সাম্পল শুরুতেও পেয়ে গিয়েছি। তো এটা আমরা ইনস্ট্রাকশন, আমরা যেটাকে ইনস্ট্রাকশন দিই, যে কোয়েশ্চেন গুলো চ্যাট জিপিটি কে করতে যা বলতেছি, এটাই হচ্ছে প্রম্পট। আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং কাকে বলে? যারা এই প্রশ্নগুলো, যারা এই কোয়েশ্চেন গুলো, ইনস্ট্রাকশন গুলো সুন্দর করে দিতে পারে, একদম ক্লিয়ার স্ট্রাকচার ওয়েতে, যেটা এআই বুঝতে পারে, বেশ বলতে পারে, সেটাকে মূলত আমরা বলতেছি চ্যাট জিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এবং যারা এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে, তাদেরকে বলা হয় চ্যাট জিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ার বলা হয়। ঠিক আছে? সো আই থিঙ্ক আপনারা এটা নিয়ে খুব ছোট্ট করে এটা ক্লিয়ার হয়েছেন। আমি কিছু আপনাদের সাংকেতিক বিষয় বা আপনাদের শর্ট কিছু বিষয় আমি বলবো। প্রথম বিষয়টা আসে গুড প্রম্পট এবং ব্যাড প্রম্পট। গুড প্রম্পট কি এবং ব্যাড প্রম্পট কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ব্যাড প্রম্পট হচ্ছে খারাপ প্রম্পট, যেটা আপনার স্পষ্ট না, ক্লিয়ার না, এআই সঠিক জিনিসটা একবারে বুঝতে পারে না। যেমন আমরা একটা বিষয় দেখব, যে আমরা যখন অস্পষ্ট কোনো কিছু লিখি, যে লেখাগুলো পুরো ক্লিয়ার না, আমরা বলতেছি যে আমাকে একটা ক্যাপশন লিখে দাও। এখন কি ক্যাপশন লিখে দেবে, কিসের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু ও জানে না। ও কিন্তু রেজাল্ট দিবে ঠিকই, কিন্তু আপনি ক্লিয়ার ভাবে অস্পষ্ট জিনিসটা রাখার কারণে আপনাকে অস্পষ্ট ভাবে রেজাল্টটা দিবে। কোনো কনটেক্সট থাকে না আপনার প্রম্পটের মধ্যে, যদি না থাকে এটা ব্যাড প্রম্পট। তো এটা হলো ব্যাড প্রম্পট। এরপর হচ্ছে এআই বুঝতে পারে না কি চান আপনি, ফলাফল কি দিবে, সে র্যান্ডম একটা রেজাল্ট দিয়ে দেয়। আউটপুট প্রায় ভুল এবং অসম্পূর্ণ আউটপুট রেজাল্ট আসে, যেগুলো মানুষ অনেকে বুঝেই ফেলে যে এটা এআই দিয়ে লেখা। অনেকে বলে যে এটা এআই তৈরি করা। এটা কখন বুঝবেন? যখন আসলে আপনি সঠিকভাবে প্রম্পটিং করতে পারেন না, তখনই এআই দিয়ে লেখাটা বুঝে ফেলে। বাট এটাকে যদি সঠিকভাবে লিখতে পারেন, তাহলে মানুষের বুঝতে পারবে না যে এটা এআই দিয়ে লেখা। তাহলে গুড প্রম্পটটা কি? যেখানে এগুলো স্পষ্ট থাকবে, প্রতিটা বিষয় নির্দিষ্ট করা থাকবে, প্রতিটা কনটেক্সট ক্লিয়ার থাকবে, আপনার টার্গেট কি, গোল কি, কোন টোনে আপনি কথা বলেন, কোন স্টাইলে জিনিসটা চান, কোন ফরম্যাটে চান, এবং টোটাল বিষয়টা আপনি ক্লিয়ার করবে, তখনই একটা ফলাফল সঠিকভাবে স্ট্রাকচার্ড ওয়েতে প্রফেশনাল আপনি রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো আমরা এটা একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল হচ্ছে, ধরুন আমরা এআই কে দিয়ে একটা ফেসবুক অ্যাডভার্টাইজিং করার জন্য ক্যাপশন চাই। ক্যাপশন বা কপি, যেটাকে বলা হয় অ্যাড কপি, এই ক্যাপশন লিখতে চাই। তবে আমার বিজনেসটা আমি সুন্দরবন থেকে আমি মধু সংগ্রহ করছি, কিন্তু আমি সেল করব হচ্ছে ঢাকাইয়া ব্যক্তিদের কাছে, অথবা আমি বরিশালের মানুষের কাছে এই মধুটা সেল করব, বা চট্টগ্রামে চাটগাঁয়ের কাছে সেল করবো, বা সিলেটিদের কাছে আমরা এই মধুটা সেল করব। তো সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট জায়গায় যদি আপনি নির্দিষ্ট ক্যাম্পেইন চালাতে চান, তখন নির্দিষ্ট টোনে হলে ভালো হয়। ধরুন আপনি জাপানে অ্যাড চালাবেন বাংলা কথায়, তাহলে কি জিনিসটা মানাবে? মানাবে না। আবার আপনি ভারতে যদি আপনি অ্যাড চালান, তাহলে ভারতের একটা টোন আছে, কিন্তু বাংলা ভাষারও একটা টোন আছে, তো ওইটা ওই স্টাইলে আপনাকে চালাইতে হবে। তাহলে এই চারটা অঞ্চলের চার রকম কিন্তু ভাষা, চার রকম আঞ্চলিকতা। এখন আপনি চাচ্ছেন আঞ্চলিকতা দিয়ে আপনি সেই ক্যাপশনটা লিখতে, সেটা পারফেক্ট হতে হলে আপনাকে স্পষ্ট ক্লিয়ার করে লিখতে হবে, তা না হলে আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন না। ধরুন আমরা এআই কে কমান্ড করলাম, যেটা আমাদের ব্যাড প্রম্পট হতে পারে,
যে মধুর জন্য কিছু ক্যাপশন লিখে দাও। আমরা কিন্তু এটাই করি। এটা হলো একটা ব্যাড প্রম্পট। যেই প্রম্পট দিলে ভালো রেজাল্ট কখনোই চ্যাট জিপিটি জেমিনাই আমাদেরকে দিবে না। কেন এটা খারাপ? এটার খারাপ হওয়ার কারণ হলো কি ধরনের ক্যাপশন লিখবেন এটা কিন্তু অস্পষ্ট, ক্লিয়ার না। কোন টোন বা কোন স্টাইলে বলবেন, অর্থাৎ এটা কি প্রফেশনাল ভাবে লিখবেন, নাকি ফ্রেন্ডলি বন্ধু সুলভ আচরণ ভাবে লিখবেন, নাকি বা আপনার আহ কোনো ক্যাজুয়াল ভাবে লিখবেন, কিভাবে আসলে আপনি কোন টোনে লিখতে চাচ্ছেন সেটা আপনাকে বললো কিন্তু বলা হয়নি। কোন অডিয়েন্সের জন্য, মানে আপনি কোন অঞ্চলের জন্য, কোন ব্যক্তিদের জন্য, কোন বয়সীদের জন্য চাচ্ছেন এটা কিন্তু আপনি ক্লিয়ার করেন নাই। আর একটা হচ্ছে আঞ্চলিক ভাষার উল্লেখ কিন্তু এখানে নাই, যেটা একটু আগে বললাম। আর আরো বড় একটা বিষয় হচ্ছে ফলাফল খুব সাধারণ হবে। এবং এটা কিন্তু ক্যাপশন আপনার সবার মতো ক্যাপশন আমরা চাচ্ছি এরকম হবে। তো এই জিনিসগুলো ক্লিয়ার না থাকায় রেজাল্টটা আসে না। তো আমরা গুড প্রম্পট কি রকম দিতে পারতাম? তো চলো চলো আমরা যদি একটু দেখে আসি। আমরা যদি এটাকে এআই কে লিখে দেই একটু ডিটেইলে, আমার সুন্দরবনের ন্যাচারাল মধু এর জন্য 4টি আঞ্চলিক টোন আছে। আমি এটাকে আমি একটু আমি সরাসরি চ্যাট জিপিটি দিয়ে লিখি, যাতে আপনারা এটা বুঝতে পারেন। আমি আপনাদের চ্যাট জিপিটি কপি, এটাকে আমরা এখানে পেস্ট করলাম। এটাকে আমরা আসলে কাস্টমাইজ করি। এটাকে প্রথমে কেটে দেই। আমাদের কি কথা যে আমরা সুন্দরবনের ন্যাচারাল মধু বিক্রি করছি, ঠিক আছে, আমরা লিখলাম যে আমরা সুন্দরবনের ন্যাচারাল মধু বিক্রি। তো আমরা এটাকে আসুন সবাই একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। আগে আপনাদের রেজাল্টটা একটু দেখাই, তাহলে আপনারা মনে হয় বুঝতে পারবেন। আমরা এআই কে একটা ব্যাড প্রম্পট দিই, এটা খারাপ প্রম্পট, ও বুঝবে না। আমরা একটু ব্যাড প্রম্পটটা লিখি। কি লিখতে পারি বলেন তো? যেমন আমরা লিখতে পারি, আমরা বাংলায় লিখি, সমস্যা নাই। চেষ্টা করবেন ইংলিশে লেখার প্র্যাকটিস করার, কারণ সকল এআই আবার বাংলা বুঝে না এখনো। তবে চ্যাট জিপিটি বুঝে, জেমিনাই বুঝে, এটা আমাদের প্লাস পয়েন্ট। এটা অনেক ল্যাঙ্গুয়েজ অ্যাড করছে অলরেডি, অনেক আগে আসছে তো। বড় ভাই এআই দের মধ্যে। আমাকে মধুর একটি মধুর ক্যাপশন লিখে দাও। ওকে, আমাকে মধুর ক্যাপশন লিখে দাও। তো এই মধুর ক্যাপশন লিখে দাও, এটা লেখার পর দেখিও এআই আমাদের কি করে। তো এআই আমাদের মধু বলতে ও রোমান্টিকতা বুঝতে পারছে, যে রোমান্টিক মধুর ক্যাপশন তার মানে। এখন কি আমি এআই কে বকা দিব? ও কি করছে দেখুন, মিষ্টি মধুর ক্যাপশন দিলাম যেগুলো যে কোনো পোস্টে সুন্দর মানাবে। হ্যাঁ, তোমার হাসিটাই আমার দিনের সবচেয়ে সুন্দর শুরু। তো আমি মধু বিক্রি করতে আসছি, and মধুর কথা কি আমার দরকার? তো এই যে আকামটা করলো, এটার জন্য আমরা চ্যাট জিপিটি বা এআই এর উপর অনেক রাগ করি না, ধুর ফালতু একটা জিনিস, কোনো কাজ করে না, কিন্তু আসলে কিন্তু তা না। খুব পাওয়ারফুল একটা জিনিস ওয়ার্ল্ড এর মধ্যে। এআই এতটা পাওয়ারফুল আপনার কল্পনা করতে পারবেন না। যে এত মানে বড় একটা পাওয়ারফুল অ্যাসেট আপনার হাতে আছে, কোটি কোটি টাকার অ্যাসেট বলতে পারেন। মানুষ কোটি কোটি টাকা খরচ করে এটা বানাইছে আমার জন্য। তো আসুন আমরা তাহলে এবার একটা গুড প্রম্পট দেওয়ার চেষ্টা করি।
গুড প্রম্পটটা হচ্ছে আমরা তাকে বলি যে এই এআই কে আমরা বলি যে আমরা প্রথমে কি করবো স্পেসিফিক ভাবে এটা কিভাবে লিখবো, এই লেখার স্টাইলটাও আমরা আসেন একটু এক ঝলক শিখে নিই। শেখার পরে আমরা প্রম্পট দিলে মনে হয় ভালো হবে, তারপর আমি এইটা একটু রেডিমেড দিয়ে দিই। এরপরে কোনটা কিভাবে লিখবো, আমার সুন্দরবন, বা আমি দিলাম যে আমার সুন্দরবন ন্যাচারাল মধু। আচ্ছা, আমি এটা লিখে দিই যে আমি সুন্দরবন থেকে একদম ন্যাচারাল মধু সংগ্রহ করে আমার ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের নাম দেই। আসুন আমরা একটা বসেই ব্র্যান্ডের নাম, এটা ইনভার্টার কমা একটা দিই। ব্র্যান্ডের নাম হচ্ছে কি নাম দেওয়া যায়, একজন লিখছে হায়দার নাম দেন। আচ্ছা, মধুর নাম ধরেন আমরা দিচ্ছি হায়দার মধু। হায়দার, হায়দার হানি। আচ্ছা, এটা দিই আমরা, এটা হলো আমাদের ব্র্যান্ডের নাম, হায়দার হানি। আমি সুন্দরবন থেকে একদম ন্যাচারাল মধু সংগ্রহ করে অনলাইনে বিক্রয় করি। আচ্ছা, এবার আমি তাকে বললাম আমার ব্র্যান্ডের নাম হায়দার হানি। আমার ব্র্যান্ড হায়দার হানি এর জন্য 4টি আন্তরিক টোনে, ওকে, 4টি ফেসবুক ক্যাপশন লিখে দাও। ওকে, টোন গুলো হবে এক, এক নম্বরটা হচ্ছে ঢাকাইয়া টোনে, ঢাকাইয়া। আর একটা হচ্ছে দুই, দুই নাম্বারটা হবে হচ্ছে চাটগাইয়া, চিটাগাংয়ের ভাষায়। এরপর হবে তিন, বরিশাইল্লা। চার, সিলেটি। ঢাকার, আমরা এটা আর একটু চেঞ্জ করে দিই, পুরান ঢাকা, পুরান ঢাকার, আমরা স্পেসিফিক করতেছি, হ্যাঁ, আঞ্চলিক, 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 পুরান ঢাকার আঞ্চলিক ভাষা। এরপরে চিটাগাংয়ের আমরা চাটগাঁয়ে না বলে চিটাগাংয়ের, চাটগাঁয়ে না লিখে চিটাগাং লিখে, চিটাগং বা চট্টগ্রাম এর আঞ্চলিক ভাষা। আর একটা হচ্ছে বরিশাল, বরিশাল এর আঞ্চলিক ভাষা, এবং সিলেট এর আঞ্চলিক ভাষা। ঠিক আছে? তাহলে আমি তাকে বলে দিলাম যে 4টা ফেসবুক ক্যাপশন হবে, 4টি আঞ্চলিক টোনে, 4টি ফেসবুক ক্যাপশন লিখবে। ওকে, ফাইন। আমি তাকে বলে দিই ফেসবুক ক্যাপশন গুলো কত অক্ষরে লিখবা। লিখো কত অক্ষরে। উম, লিখবে হচ্ছে 500 শব্দের, 500 শব্দের। 500 শব্দের লিখে দিবে আমাকে। হ্যাঁ, প্রতিটি ক্যাপশন হবে ছোট, ফেসবুক পোস্ট উপযোগী, বন্ধু সুলভ, আহ, পণ্যের বিশুদ্ধতা বোঝাতে, ফ্লেভার, সুন্দরবনের প্রাকৃতিকতার কথা উল্লেখ করবে। এটা লিখে এবার আমরা দিলাম। এটা আরো ডিটেল কিভাবে লিখতে হয় আমরা একটু পরে এটা শিখবো। এটা কেন আমি এত ডিটেল করলাম এটা আমরা জানবো। তো আমি এখন এইটা দিয়ে তাকে আমি লিখলাম, দেখেন সে আমাদের কি রেজাল্ট দেয়। লেটস সি, থিঙ্ক করছে। ওকে, সে লেখা শুরু করছে হায়দার হানির জন্য।
তো একটা ক্যাপশন লিখছে সে, আহ, পুরান ঢাকার আঞ্চলিক ভাষা দিয়ে, যারা পুরান ঢাকায় থাকেন তারা এই ভাষার সাথে হয়তো মিলতে পারে। আমি পুরান ঢাকার অত কথা মানে আঞ্চলিকতা বলতে পারি না। তো এই শোনেন ভাই, সুন্দরবনের আসল মধু খাইতে চাইলে আর ঘোরাঘুরি কইরেন না। হায়দার হানি আনছে একদম ন্যাচারাল মধু, কোনো ভেজাল নাই, কোনো চিনি মেশানো নাই, খালি খাঁটি স্বাদ আর গন্ধ। বোতল খুললেই বুঝবেন এইটা বাজারের ওই মধু টাইপ না, এইটা আসল জিনিস। আসল জিনিস যে কি ভাবে বলে, চার সাথে দেন, দুধে দেন, বা সকালে এক চামচ খাইলেই শরীরটা ফ্রেশ লাগে। সুন্দরবনের ফুলের ঘ্রাণ, এটা আঞ্চলিকতাকে টোনে আর কি বলছে। আসেন চাট গাইয়াটা বলি। আরে ভাই, সুন্দরবনের এক্কেরে খাঁটি মধু খাইতে চান নাকি? তাইলে শুনেন, হায়দার হানি দিতেছে ন্যাচারাল মধু, ভেজাল ভেজাল ফেজাল কিচ্ছু নাই। এই মধুর গন্ধ ওই রকম। আচ্ছা, তো এখানে যদি মনে হয় যে আসলে আপনার আহ ও আঞ্চলিকতা পুরোপুরি দিতে পারে নাই, তাহলে আপনি কি করবেন? একটা একটা করে রিপ্লাই করবেন। ও কিন্তু চেষ্টা করছে, শুনেন ভাই, বাজারের মধু নাম কইরা কত কি বিক্রি হয়, কিন্তু আসল মধু, আসল সুন্দরবনের মধু পাইতে হইলে বিশ্বাসযোগ্য জায়গায় লাগবো। তো যাই হোক, এখানে ও চেষ্টা করছে একটা অ্যান্সার করার। তো এখন আমাকে কি করতে হবে? ওকে সংশোধন করে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে একটু কারেকশন করে দিতে হবে। তো কারেকশন করে দিলে ও আরো ভালো করবে। তো আমি তাকে বলি, তুমি তুমি পুরান ঢাকার আঞ্চলিক ভাষায়, আঞ্চলিক ভাষায় ভাষায় মানুষ যেভাবে কথা বলে ঠিক সেই রকম শব্দ ও ভঙ্গি ব্যবহার করে লিখে দাও। এ একটি ক্যাপশন লিখে দাও শুধু। এখন আমরা একটা ক্যাপশন চাইছি ওর কাছে, দেখি ও এবার কি করে, একটা ক্যাপশন কেমন ভাবে লিখে দেয়। আচ্ছা, ও কিন্তু এখানে ছোট একটা ক্যাপশন লিখে দিচ্ছে, আমি এখানে ডিটেল লিখি নাই। যে এই শুনেন ভাই, সুন্দরবনের আসল খাঁটি মধু লাগলে আর এদিক ওদিক ঘুরবেন না, হায়দার হানি নেন। কোনো ভেজাল টেজাল নাই, চিনি মেশানো না, খালি ন্যাচারাল ফ্লেভার আর গন্ধ। বোতল খুললেই বুঝবেন জিনিসটা কেমন। ইনবক্স দেন, বাসায় পৌঁছে দিমু। তার মানে ও কিন্তু চেষ্টা করছে ওই জায়গাটা। আরো ভালো হয় যদি আপনি চাট গাইয়া হন, বা যে চাট গাইয়া বা বরিশাল্লা, তাকে বলেন যে ভাই আপনি কিছু জিনিস আমাকে বলেন। ওকে একটা অনুবাদ, ওকে একটা স্যাম্পল দেন, যে এই সম্পর্কে আপনি বলে দেন। তো ওই স্যাম্পল কিন্তু ফলো করা শুরু করবে। একটা স্যাম্পল দিবেন, কিন্তু অনেক কিছু বলবে। আমি ধরেন আপনি দেখাই, গুগলে একটু সার্চ করি, ঢাকার ল্যাঙ্গুয়েজ, ঢাকার লিখছি, ঢাকাইয়া হলে ভালো হয়, বাংলা। এটা আমরা এআই কে বললেও এআই লিখে দিতে। আমি গুগল থেকে দেখতেছি কোনো একটা জায়গায় আছে কিনা, আহ ভাষার কোনো একটা স্যাম্পল আছে কিনা, অরিজিনাল পুরান ঢাকার, অরিজিনাল পুরান ঢাকার ভাষায় কি আমাকে একটা গল্প
লিখে টপিক। দেখি এবার ও আমাকে পুরান ঢাকার ভাড়া দিতে পারে কিনা, তো আপনি এভাবে টেস্ট করবেন। এআই কে আপনি অন্ধবিশ্বাস করা যাবে না, এপির হওয়া না যে আপনার মানে এ যা বলবে তাই বিশ্বাস করতে হবে। একে আপনাকে ট্রাই টেস্ট করতে হবে, বুঝাইতে হবে, দেন আপনি তার থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। আমরা চোখ বুঝে খালি কপি পেস্ট করি, যা দেয় তাই নেই, তাই নিয়ে কপি পেস্ট করি। তো একদিন বিকাল বেলা চকবাজারে গলির মুখে কাকু মনু মিয়া বসা, হাতে এক কাপ লাল চা, পাশে চাচা কুদ্দুস এসে বইসা কইতেছে, কিরে মনু, তোর মুখটা এত শুকনা কেন? মনে হয় জীবনের মিষ্টি সব ফুরাইয়া গেছে। তো এই যে যে স্টাইল গুলো আপনারা পড়ে পড়ে নিবেন, যদি এখন সময় কম। তো হুম, তো আপনার যে মনে হয় আচ্ছা ঠিক আছে, তখন এবার ওকে আবার বলেন হ্যাঁ এই টোনে আপনি আমাকে মধুর একটা ক্যাম্পেইন লিখে দাও। ঠিক আছে? তো এই যে বলতেছে, লাস্টে বলতেছে যে আরো ছোট, আরো বেশি পুরান ঢাকার হাস্যরস। তা আমি যদি ওকে আবার বলে যে হ্যাঁ আরো বেশি পুরান ঢাকার হাস্যরস মিশায় লেখো, তো ও কিন্তু আরো সুন্দর করে মিশায় লিখবে। এইভাবে করে আপনাকে মূলত প্রম্পট লিখতে হবে। তবে আমি আপনার যেটা লেখার জন্য আসলাম সেটা হলো, এখানে আপনি যখন ডিটেলে লিখবেন তখন ডিটেলে অ্যান্সার পাবেন। তো আমরা আরো কিছু প্রম্পট লেখার চেষ্টা করব। সেগুলোকে আগে একটু শিখে নেই যে কিভাবে করে প্রম্পট গুলো লিখতে হবে। ফাউন্ডেশনাল প্রিন্সিপাল অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনটা আমাদের বুঝতে হবে। নাম্বার ওয়ান, বি ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক। আপনি যখন লিখবেন সবসময় ক্লিয়ার ভাবে, স্পষ্ট ভাবে স্পেসিফিক জিনিসটা লিখবেন। বলবেন না যে শুধু ক্যাপশন লিখে দাও। কয়টা ক্যাপশন লিখে দেবে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। ক্যাপশন লিখে দাও বললে হবে না, কিসের উপরে ক্যাপশন লিখে দিবেন, টোটাল ভিউটা ক্লিয়ার করবেন। যেমন সায়েন্স প্রজেক্টের উপরে করে দাও, না বলে আপনি ডিটেলে সায়েন্সের কোন প্রজেক্ট কি বিষয় লিখে দিতে পারেন। ইউজ কনটেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইন প্রম্পটস। আপনি কি আলোচনা, কি কনটেক্সটে লিখছেন, এর প্রেক্ষাপট কি, এর ব্যাকগ্রাউন্ডটা কি, এটা আপনি উল্লেখ করতে পারেন। যেমন এক্সপ্লেন দিস ম্যাথ প্রবলেম, আপনি বললেন এই ম্যাথ, এই সমস্যা, অঙ্কের সমস্যা এক্সপ্লেন করে দাও। এটা না বলে আপনি যদি বলেন যে আই অ্যাম নাইন্থ গ্রেড স্টুডেন্ট স্ট্রাগলিং উইথ অ্যালজেব্রা, আমি নবম শ্রেণীর স্টুডেন্ট, আমি অ্যালজেব্রা করতে গিয়ে সমস্যায় পড়ছি, দয়া করে আমাকে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা তুমি আমাকে বুঝাই দাও। x2 + 5x + 6 = 0 ইউজিং ফ্যাক্টরিং, এটা ব্যবহার করে, ফ্যাক্টরিং ব্যবহার করে আমাকে বুঝাই দাও এই ম্যাথটা। এবং প্রতিটা সবকিছু স্টেপ বাই স্টেপ আমাকে ব্রেকডাউন করে বুঝাই দিবে কিভাবে কি লিখছো। তখন ও কি করবে, আপনাকে ডিটেলটা প্রেক্ষাপট অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনাকে আরো ডিটেলে বুঝাই দিবে। আস্ক এআই টু অ্যাক্ট অ্যাজ এ স্পেসিফিক রোল অ্যান্ড এক্সপার্ট। এআই কে আপনি একজন এক্সপার্ট হিসেবে তাকে আগে রোল দিবেন। যে ধরো তাকে আপনি বললেন একটা কন্টেন্ট রাইট করতে, তাকে আপনি বললেন যে ইউ আর আ 10 ইয়ার 10 ইয়ার এক্সপার্ট, ওল্ড এক্সপার্ট। বা আপনি বলতে পারেন যে আপনি আপনি 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন এক্সপার্ট কন্টেন্ট রাইটার। আমাকে একটি কন্টেন্ট লিখে দাও, এই টপিক, এত ক্যারেক্টারের, এই বিষয়ের উপরে, এই ইমোশন, এই টোন ব্যবহার করে, এই অডিয়েন্সের জন্য স্পেসিফিক বলে দেন। মানে তাকে রোল আগে একটা দিয়ে দিলাম, তুমি একটা এক্সপার্ট। তাকে তো ডিজাইন করাতে চাচ্ছি, তাকে বলা যে ইউ আর আ গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। সে কি এক্সপার্ট হিসেবে বলে দিবে। ধরুন তাকে দিয়ে আপনি একটা থিসিস করাতে যাচ্ছেন, রিসার্চ পেপার রেডি করতে যাচ্ছেন, তাহলে তাকে আপনি বলেন যে আপনি ধরেন ইতিহাসের উপরে আপনি একটা লেখালেখি করতে যাচ্ছেন, তাকে বলেন আপনি ইউ আর হিস্টোরিয়ান বা ঐতিহাসবিদ। তারপর আপনাকে বললে ও কিন্তু ওইটার উপর ডিপেন্ড করে ওই রকম ভাবে একজন ইতিহাসবিদের মতো, বা তাকে যদি আপনি শিক্ষক বানান, শিক্ষকের মতো করে আপনাকে শেখাবে। এইভাবে করে আপনাকে কিন্তু গাইড করবে। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। এবং স্পেসিফাই দ্য আউটপুট ফরম্যাট। আপনি কোন রেজাল্ট চান, কিভাবে চান। যেমন আমরা এর আগে ক্যাপশন চেয়েছি, ক্যাপশনটা আমি আউটপুট ফরম্যাট বলে দিতাম যে দুইটা বুলেট, তিনটা, আমার যে উপকারিতা, এগুলো বুলেট পয়েন্টে লিখে দাও, ডট ডট বুলেট পয়েন্টে। ও বুলেট পয়েন্টে লিখতে পারতো, কিন্তু আমরা বলি নাই। আমরা যদি বলতাম যে আমি একটা ওয়ার্ড ফাইলে বানাবো, আমাকে একটা ডক্স ফাইল বানাই দাও, তো ডাউনলোডেবল ডক্স ফাইল বানাই দিত। আমরা যদি বলতাম একটা টেবিলের মধ্যে তুমি এই বিবরণগুলো লিখে দাও, তাহলে ওই টেবিলের মধ্যে কিন্তু লিখে দিত। তো
এই জিনিসটা আমাকে স্পেসিফিক করতে হবে, তা না হলে আমরা কিন্তু ওই রাইট ফরম্যাটে রাইট ইনফরমেশনটা আমরা পাবো না। স্পেসিফাই দ্য অ্যামাউন্ট অর কোয়ান্টিটি ইন ডিটেইল। আপনার যে বললাম শুরুতে, স্পেসিফিক করা কোয়ান্টিটি কত, কত অক্ষরের, কত ক্যারেক্টারের, কয়টা সেন্টেন্স, কত লাইন, কয়টা দিতে হবে, দুইটা না পাঁচটা, পাঁচটা না ছয়টা, বিষয়গুলো আপনাকে এভাবে ক্লিয়ার করে দিতে হবে। এক্সাম্পল ইজ দ্য কি। যদি পারেন উদাহরণ দিতে, যেমন আমরা এখানে আহ, যদি উদাহরণ দিতাম বরিশালের ভাষার কথা বলে, তাহলে ও কিন্তু আপনার আরো সুন্দর করে উদাহরণটা আমাদেরকে দিয়ে ওই উদাহরণের মতো করে চেষ্টা করতে টোনে লিখে দেওয়ার। ধরুন আপনার একজন ফেসবুকের একটা ব্যক্তির ফেসবুকের ক্যাপশন আপনার খুব পছন্দ হয়েছে, তাহলে আপনি কি করেন বা কি করতেন, আমরা কপি করি, নিজে একটা ছবি আপলোড করে উপরে লিখে দিই, অন্যের লেখা নিজের বলে চালাই দিই, কপি পেস্ট মাস্টার যেটাকে বলা হয়। আমরা খুব কপি পেস্ট মাস্টার। তো এইটাকে ডিজিটাল চুরিও বলা হয়। তো আমরা এটা করবো না আজকে থেকে, যেহেতু এআই চলে আসছে। এখন আপনার মনে হয় যে একজন ব্যক্তির ক্যাপশন খুব ভালো লাগে, খুব পছন্দ, তাহলে এআই কে আপনি এক্সাম্পল হিসেবে বলেন যে আমাকে একটা ফেসবুকের ক্যাপশন লিখে দাও, আহ সে অ্যাটিটিউডের উপরে বা ধৈর্যের উপরে, অথবা এই মানে পরিশ্রমের উপরে, সফলতার উপরে, বা যে কোনো টপিক দিয়ে দেন, এত শব্দের লিখে দাও, এবং পাশাপাশি একটু রোমান্টিক ভাবে অথবা একটু কাব্যিক ভাবে, এবং আপনি বলে দেন যে উদাহরণ হিসেবে আমি তোমাকে একটা ক্যাপশন, পাঁচটা ক্যাপশন দিলাম এইগুলোর মতো করে। তো ওই যে যেই ব্যক্তিদের ক্যাপশন আপনার পছন্দ, ওদের পেস্ট ওই কপি ক্যাপশন গুলো কপি করে এবার এক্সাম্পলের ওখানে বসাই দেন, তখন দেখবেন আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে নতুন ভাবে ক্যাপশন লিখে দিবে। তখন আপনি ওই ক্যাপশনটা নিজের বলে চালাইতে পারবেন, সমস্যা নাই। এআই বানাই দিছে আর কি। তাহলে মানুষ আর বলবেন আমার ক্যাপশন চুরি করে ভাব নিচ্ছে। তো অনেকে বলে কমেন্টে গিয়ে যে তুই তো অনেক খারাপ, ক্যাপশন কে দিল, তার ক্রেডিট ক্রেডিট তো দিলি না। তো এই যে আমরা ক্রেডিট দিতে আসে, এটা করতে গিয়ে আপনার আজকের পর থেকে আর কি করতে হবে না, কাউকে ক্রেডিট ক্রেডিট দেওয়ার দরকার হবে না। এআই আপনাকে ওই বন্ধু হিসেবে কাজ করবে, যাকে দিয়ে আপনি এই ফ্রি মাগনা খাটাতে পারবেন। তো আসুন আমরা একটু প্র্যাকটিসে চলে যাব, তাহলে এই বিষয়গুলো বুঝবেন যে লেটস প্র্যাকটিস। আমরা একটা প্রম্পট লিখবো, সেই প্রম্পটে আমরা ক্লিয়ার স্পেসিফিক সব বিষয়গুলো নিয়ে আমরা শিখবো। তো আমরা এটা নিয়ে এটার উপরে প্রম্পট লেখার চেষ্টা করবো এখন। আর প্রম্পটস লিমিটেড টু টেক্সট। আচ্ছা, আমরা আগে এটা এখানে যাই। আমরা কি কি শিখলাম সেটার উপরে আপাতত ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, ধরুন আমরা একটা বিষয়ের উপরে, কোন বিষয়ের উপরে লেখালেখি করতে চাই, আমরা একটা ক্যাপশন লিখি। ধরুন আমরা ক্যাপশন লিখবো কিসের উপরে, আমরা নতুন একটা চ্যাট নিয়ে নিই। তো এই নতুন একটা চ্যাটের মধ্যে আমরা ক্যাপশন লিখবো কিসের উপর লেখা যায়, বা সরি, টেক্সট লেখা যায়, ডিজিটাল মার্কেটিং বলছেন একজন। আচ্ছা, তাহলে আমরা একটা টপিক পেয়ে গেলাম ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা লিখি, আগে আমাদের যে ফরম্যাটটা ছিল ওটা নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে একটা একটা করে কভার করি। বি ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক। ক্লিয়ার এবং স্পেসিফিক আমাকে বলতে হবে। তো আমি প্রথমে বলি বি ক্লিয়ার, স্পেসিফিক ভাবে আমরা বলে দেই। তার আগে একটা এক্সাম্পল, যদি আমার কোনো ব্যক্তির ডিজিটাল মার্কেটিং এর উপর লেখা পছন্দ হয়ে থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি, এই বিষয়ে আমি লিখবো। তো আমি কিছু ব্লগ থেকে আমি একটু রিসার্চ করি তারা কিভাবে লিখেছে, কিছু। আমরা কয়েকটা ল্যান্ডিং পেজ বা ওয়েব পেজ ওপেন করলাম, ডিজিটাল মার্কেটিং ভবিষ্যৎ কি। তো এটা সম্পর্কে তারা কিন্তু বেশ অনেকগুলো ব্লগ লিখেছে। এখন তো আপনার মনে হয় এত বড় ব্লগ আপনি লিখবেন একটা,
তাহলে এটা পড়বেন আগে, যদি মনে হয় যে হ্যাঁ এটা ভালো লাগতেছে, আহ, তো তাহলে এটার একটা ফরম্যাট আপনি কপি করবেন, কপি করে এআই কে আপনি দিবেন। তারপর এটা, আচ্ছা আমরা একটা বিষয় দেখাই, ফেসবুকে অনেকে অ্যাড দেয় না, আচ্ছা, এখান থেকে এটা শেষ করে নিবে। তো এটার ভালো লাগে নাই ধরুন আমার কাছে, এটা জীবনের ভবিষ্যৎ কি, ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি। আপনি যদি অনলাইনে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জানা উচিত ডিজিটাল মার্কেটিং কি, বর্তমানে কেন দিন দিন ডিজিটাল মার্কেটিং জনপ্রিয় হচ্ছে, মার্কেটিং এর ভবিষ্যৎ, এই যে এখান থেকে বিশাল একটি মরুভূমি, যদি একটু সুই খুঁজে পেতে না চান তাহলে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং। তো এখানে উনি কিন্তু লিখছে। তো এখন ফর এক্সাম্পল আমি উদাহরণ হিসেবে বলছি, এটাই দিতে এরকম না, ধরুন আপনার ইনার লেখার ধরনটা, লেখার স্টাইলটা আপনার কাছে ভালো লেগেছে, আপনি কি করতে পারেন, আপনি ইনার স্টাইলটা আপনি কপি করতে পারেন। এটা কপি করলাম, অথবা আপনার এখানে দেওয়া ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি, এই বিষয়টা বা ইনার আহ ইনার এই বিষয়টা বেশি ভালো লাগছে আপনার কাছে, তাহলে আমরা কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি, ইনি যে স্টাইলে লিখেছে, আমি এই স্টাইলটা আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর কিছু সম্ভাব্য ট্রেন্ড, আমরা এইটুকু নেই, ইনার এই স্টাইলটুকু আমার খুবই ভালো লেগেছে ফর এক্সাম্পল। তখন আমি কি করব, ওই যে এক্সাম্পল ইজ দ্য কি, লাস্ট একটা এক্সাম্পল এসেছে, তাহলে আমি এক্সাম্পল কি করব, এক্সাম্পল হিসেবে আমি তাকে একটু ইনভার্টেড কমা দিয়ে একটা ব্লগ দিলাম, এরকম আপনি দুই তিনটা পাঁচটা আপনি ব্লগ দিতে পারেন, কন্টেন্ট লিখে দিতে পারেন। আমি একটাই দিলাম যেন নাম্বার করে দিইনি, আপনি আরো দিতে পারেন। আচ্ছা, স্পেসিফিক দ্য অ্যামাউন্ট কোয়ান্টিটি, আপনি কতগুলো লেখাতে চান, আমি বলতেছি তুমি আমাকে দুইটা, দুইটা, দুইটা টি, দুইটি লিখে দিবে, ওকে দুইটি লিখে দিতে বলছি, স্পেসিফিক দ্য আউটপুট ফরম্যাট, কোন ফরম্যাটে লিখে দিবে, আমি বললাম যে এটা টেবিল ফরম্যাটে, টেবিল ফরম্যাটে লিখে দিবে। আচ্ছা, এখন অ্যাক্ট অ্যাজ এআই টু, ও কি হিসেবে আমার সাথে এটা লিখে দিবে, আমি তাকে বলবো তুমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে লিখে দিবে। আচ্ছা, ইউজ কনটেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইন প্রম্পটস, অর্থাৎ যাবতীয় যত কনটেক্সট আছে সেটার উপর লিখে দিবেন। আমি চাই, আমি চাই ডিজিটাল মার্কেটিং ও ট্র্যাডিশনাল মার্কেটিং এর মাঝে পার্থক্য, পার্থক্য কি, ও কোনটি এগিয়ে আছে সব থেকে, আর ভবিষ্যতে কোনটির চাহিদা সবচেয়ে বেশি বেশি থাকবে, এই বিষয়ে আমাকে, এবার আমরা এটাকে সাজাই দিই, হ্যাঁ, এতক্ষণ তো জাস্ট ওইটা লিখলাম, আপনি এই বিষয়গুলো থাকবে কিন্তু সাজাই ফেলতে হবে আমাকে,
তুমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে লিখে দিবে, টেবিল ফরম্যাটে লিখে দিবে, যাতে কম্পারিজন সুন্দর করে বোঝা যায়। আর আর একটা বিষয় দেখে দেবো যে কোনটা এগিয়ে। আরেকটি টেবিলে পার্সেন্টেজ হিসেবে র্যাঙ্কিং, পার্সেন্টেজ র্যাঙ্কিং তুলে ধরবে। আমি দিলাম টোটাল মিলে আমাকে একটাই দেবে। আমি চাই ডিজিটাল মার্কেটিং উপরে পার্থক্য কি এবং কোনটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে একটি একটি কি লিখে দিবে, কন্টেন্ট, কন্টেন্ট লিখে দিবে, ঠিক আছে। আচ্ছা, কন্টেন্ট যদি লিখবে, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না দিয়ে কন্টেন্ট রাইটিং এক্সপার্ট দিয়ে দিই। কারণ যারা কন্টেন্ট লেখে আর ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ভালো কন্টেন্ট রাইটিং এক্সপার্ট, কন্টেন্ট রাইটিং এক্সপার্ট হিসেবে লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমি এখানে বি স্পেসিফিক এন্ড ক্লিয়ারও করে দিলাম। এটার মধ্যে আরো একটা বিষয় বলে দিই, আমার অডিয়েন্স কারা, এটা যদি আমি বলে দিই আরো ভালো হয়। আমার অডিয়েন্স, আমার টার্গেটেড টার্গেটেড অডিয়েন্স হলো যারা, আচ্ছা, বাংলাদেশের, বাংলাদেশে বাংলা যেহেতু লিখবো, বাংলাদেশের 16 থেকে, যদি বয়স উল্লেখ করতে চান করতে পারেন, অথবা বলতে পারেন যারা বাংলাদেশের ডিজিটাল আর অনলাইন স্কিল শিখতে আগ্রহী এরকম ব্যক্তি। যদিও এটা আমরা স্পেসিফিক করতে পারলাম না, স্পেসিফিক হতো যে আমরা বলতাম ছেলে না মেয়ে, আমরা ছেলে মেয়ে উভয় ছিল, স্পেসিফিক আর বলে দিলাম না, আগ্রহী ব্যক্তি। আচ্ছা, তো এক্সাম্পল আমাদের এটা কিন্তু পারফেক্ট হলো না, কারণ এক্সাম্পল দিতে গেলে আমরা টেবিল আকারে বলছি, তাহলে টেবিল আকার যে এক্সাম্পলটা আছে এরকম একটা এক্সাম্পল আমরা টেনে নিয়ে আসবো। তো টেবিল করে বক্স আকারে আমরা তাহলে একটা স্ক্রিনশট দিতে পারি, ডিজিটাল মার্কেটিং ও ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য, এরকম যদি উম, কোনো ব্লগ থাকে টেবিল আকারে বক্স বা কারোরটা আপনার দেখছেন যে ভালো লাগছে, তো সেটা আপনি কি করতে পারেন, যে দুইটার মাঝে বা কোনো একটা ছবি ভালো লাগে যে টেবিলটা কম্পারিজন বোঝাচ্ছে কোনটার কোন দিক থেকে এগিয়ে আছে, কোনটা বেশি, তাহলে ওইটা আপনি ছবিটাও চাইলে ওখানে দিয়ে দিতে পারেন, বা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে পারেন। তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা বিষয়, আমি যাকে বলিনি কোন ভাষায় লিখবে, বাংলা ভাষায় লিখবে। অনেকে দেখবেন যে আপনি লিখতেছেন ইংলিশে, ও রেজাল্ট উত্তর দিচ্ছে বাংলায়, বা আপনি লিখতেছেন বাংলায়, ও উত্তর দিচ্ছে ইংলিশে। এর কারণ কি, যে ওকে আপনি কমান্ড করে হয়তো বলেন নাই বাংলা ভাষায় লিখবে। আচ্ছা, এরকম টোনে আমি হচ্ছে প্রফেশনাল, প্রফেশনাল টোনে লিখবে। টোন বলে দিলাম, কত অক্ষর এটা কিন্তু আমরা বলিনি, আমরা তাকে বলি যে তুমি আমাদেরকে উম, 450 লিখে দাও। 450 একটি ব্লগ কন্টেন্টের মতো করে লিখে দিবে।
ব্লগ কন্টেন্ট। এখন দেখুন, আমি এখানে কিন্তু যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে কি ভালো রেজাল্ট আসবে? অবশ্যই আসবে। এরপরও হয়তো আমি এটা দিলাম, আশানুরূপ রেজাল্ট নাও আসতে পারে। আপনি এটা পাইছেন, এখান থেকে কপি আর পেস্ট মেরে দিবেন বিষয়টা তা কিন্তু করা যাবে না। এটা পাওয়ার পর আপনাকে এটাকে একটু পড়তে হবে। হিউম্যান টাচ, মানুষের স্পর্শকে কানেক্ট করতে হবে, আপনার ছোঁয়াটা দিতে হবে। তাহলে আপনি এটাকে আরো সুন্দর করে কিন্তু আপনি পাইতে পারেন। তাহলে দেখুন, ডিজিটাল মার্কেটিং বনাম ট্রেডিশনাল মার্কেটিং, এটা আপনি একটা ওয়েবসাইটে বানায় সেই ওয়েবসাইটের মধ্যে ব্লগও লিখতে পারেন এইভাবে করে। দেখুন কত সুন্দর করে দিছে, এবং তুলনামূলক কিন্তু তুলনাগুলো কিন্তু এখানে কত সুন্দর করে সে কিন্তু উল্লেখ করে দিছে। দেখুন, ডিজিটাল মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং পার্থক্য, তারপরে কোনটি এগিয়ে আছে এটা জন্য বুলেট পয়েন্ট করে দিছে, র্যাঙ্কিং ভিত্তিক বলে দিছে যে সুযোগ সুবিধাগুলো, র্যাঙ্কিং পার্সেন্টেজ, খরচের সুবিধা, ডিজিটাল মার্কেটিং এ 90%, ট্রেডিশনাল মার্কেটিং 50%, ট্রেডিশনাল ক্ষমতা 95%, মানে সব দিক থেকে মোট গড় স্কোর 91%, ডিজিটাল মার্কেটিং এগিয়ে 52% এগিয়ে, ভবিষ্যতে কোনটা বেশি থাকবে, এটার জন্য কিন্তু এই জিনিসগুলো রেডি হয়ে গেছে। তো আপনি ঠিক এইভাবে করে যদি মনে করেন ভিডিও বানাবেন, ভিডিওর একটা স্ক্রিপ্ট লাগবে, ফেসবুকে একটা পোস্ট করবেন, আপনার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের সম্পর্কে ডিটেল আপনি তথ্যগুলো দেন, দিয়ে তার কাছে ক্যাপশন লিখতে বলেন, কপি লিখতে বলেন, সে আপনাকে কপিটা কিন্তু খুব দারুণ ভাবে লিখে দিবে। তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে এইভাবে করে আগাইতে পারেন। এবার আসেন, আমরা যদি সঠিক উত্তর না পাই, সেই ক্ষেত্রে কি করব? তাকে আমরা সংশোধন দিব, যে তুমি এই অংশটুকু, ধরুন আমরা এখানে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং বনাম ট্রেডিশনাল মার্কেটিং, এখানে একটু বেশি লেখা হয়ে গেছে। আপনি যদি বলি তাকে যে এইখানে এই অংশটুকুতে তুমি এই অংশটুকু আরো কিছুটা ছোট, তো আমি তাকে আর একটু ছোট করে দিতে বললাম। এবার ব্র্যাকেটের মধ্যে সেই অংশটুকু আমি দিয়ে দিলাম, অথবা স্ক্রিনশট দিতে পারেন। তখন ও কি করবে, ওই অংশটুকু আর একটু ছোট করে দিবে। তারপর আপনি যদি বলেন যে এই অংশটুকুর মধ্যে আপনি আহ আরো একটু জিনিস চেঞ্জ করে নিয়ে আসেন, দেখুন ও কিন্তু আপনাকে ওই অংশটুকু ছোট করে দিয়েছে, প্রায় 20 থেকে 30% ছোট করে দিয়েছে। তাহলে এখন আপনি এটাকে কপি পেস্ট করে আপনি এখানে অ্যাড করে নেবেন। আপনি যদি বলেন যে আমার এই অংশটার মধ্যে এটা ভালো লাগে নাই, এই শব্দগুলো চেঞ্জ করো, এই ওয়ার্ড গুলো আলাদা করে দাও, ও কিন্তু সেখানে দিবে। এখন আমি বললাম, ধরেন আমি চাই এটাকে ডক ফাইলে তৈরি করে দিই, আমাকে একটি ডাউনলোড করার মতো পিডিএফ ফাইলে সম্পূর্ণ লেখাটি সাজিয়ে দাও, যাতে আমি এক ক্লিক ডাউনলোড করে নিতে পারি। তাহলে আমি একটা পিডিএফ ফাইল, আপনি যদি ডক ফাইল চান, এক্সেল ফাইলে চান, ও কিন্তু আপনাকে এক্সেল ফাইলে লিখে দিবে, এবং সেটা কিন্তু তৈরি প্রস্তুত করবে আপনার জন্য। তো ও অ্যানালাইজিং করে ভিডিও রেডি করছে, কিছুক্ষণের মধ্যে সেটা আমরা রেডি করে দিবে। আমরা লেখার ভিডিও দেখলাম, তাহলে এখন যারা আপনারা এখানে কমার্শিয়াল কাজ করবেন, যেমন কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করবেন, স্ক্রিপ্ট রাইটিং করতে হবে, যারা ই কমার্স নিয়ে বিজনেস করবেন, তাদের প্রোডাক্টের জন্য কিন্তু ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজের জন্য তখন আপনার একটা কন্টেন্ট লাগবে, সেটা আপনি চ্যাট জিপিটিতে লেখা নিতে পারেন, ল্যান্ডিং পারফেক্ট ফর্মুলা ফরম্যাট দিয়ে। তারপর হচ্ছে আপনার ফেসবুকে যখন অ্যাডভার্টাইজিং আপনারা করবেন, অ্যাডের জন্য একটা কপি লাগবে, বিজ্ঞাপনের উপরে টাইটেল, একটা ভিডিও আপলোড করতে গেলে ভিডিও ডেসক্রিপশন প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আপনার লাগবে। এই জিনিসগুলো আপনি তোকে লেখায় নিতে পারেন। আপনারা কোনো একটা গুগল শিট ডাটা মেনটেন করবেন, ওকে একটা শিট বানিয়ে নিতে পারেন, ডাটাগুলো দিয়ে দিলে হয়ে যাবে, ও লিস্ট করে দিবে। এই দেখুন একটা ডাউনলোডেবল ক্লিক করেছে, এখানে এক ক্লিক করলেই এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ক্লিক করলাম, আর এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। তো ধরুন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তার জন্য সকল প্রজেক্ট রেডি করে প্রাইসিং ম্যানেজ সেট করে ডাউনলোড করে নিলে এই পিডিএফ ফাইলটা ওরা রেডি করে দিবে। আপনি জাস্ট এই ডাউনলোড করা ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। তো ধরুন আমি এটা একটু ওপেন করি, কোন ফাইলে আছে, এটা কেমন দেখাচ্ছে ঠিক সেটা দেখে নিন। ওকে,
ডাবল ক্লিক করে ওপেন করলাম, মাইক্রোসফট এজে ওপেন হচ্ছে। ওয়াও, কত সুন্দর করে চলে আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে দেখা যাচ্ছে যে টেক্সটের ফন্ট সম্পূর্ণ ভেঙে গেছে। এর একটা কারণও হইতে পারে যে এই ব্রাউজারে এই ফন্টটা সাপোর্ট পায়নি। তো আপনি একটা কাজ করে দিতে পারতেন, যে বাংলা ফন্ট কোন ফন্টে লিখবে এই ফন্টের নামটাও উল্লেখ করে দিতে পারতেন, বা আমি পারতাম, তাহলে কিন্তু জিনিসটা কভার আসবে। আমি এটাকে ওয়ার্ড ফাইলে ওপেন করার চেষ্টা করি। ওপেন, ওপেন উইথ ওয়ার্ড, ওপেন উইথ, চুজ অ্যানাদার অ্যাপ, ওয়ার্ড, এমএস ওয়ার্ডে যদি আমরা এটা ওপেন করি, দেখি এটা কেমন আসে। যদি আমার সেই ফন্টটা আমার ডিভাইসের মধ্যে থাকে, মানে ও যে ফন্টে লিখছে বাংলাটা, তাহলে আমাকে অবশ্যই তারা এমএস ওয়ার্ডে মনে হয় একটু সমস্যা। তারপর আমি আরেকবার ট্রাই করি। ওপেন উইথ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, তার মানে ওরা যে ফন্টে লিখছে এই ফন্টটা আসলে আমাদের এখানে সাপোর্ট করছে না। ডিজিটাল মার্কেটিং বনাম সব ফন্ট আর কি, ও ফন্ট সাপোর্ট করছে, এখানে সাপোর্ট করছে, এই যে দেখুন এমএস ওয়ার্ড আবার সাপোর্ট করছে। তবে কিছু কিছু জিনিস এখানে কি নাই, এই এখানে হাইড করা আছে। এই হাইড করা অংশগুলো বুঝতে হবে যে এখানে কিছু ছিল যেটা এখানে আসে নাই। তার মানে এটা কি ছিল, আপনি একটু ওই মূল ফাইলটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো এখানে খুব সুন্দর করে কিন্তু ফাইলটা চলে আসছে, ফন্টটা মোটামুটি ঠিক। ওটা আপনি ফন্ট উল্লেখ করে দিতেন যে আমাকে এই ফন্টে দাও, তাহলে ও কিন্তু আপনাকে ওই ফন্ট বা ওই শব্দে কিন্তু লিখে দিত। তো আমি যদি এখানে আবার ওকে বলি যে তুমি বাংলা এই ফন্টে লিখে দাও, ও কিন্তু এই ফন্টে লিখে আবার ভিডিও বানিয়ে দিবে। যাই হোক, তো এটা তো আসলে দেখে বোঝার কথা কিভাবে তৈরি করতে হয়। এবার আসলে আমরা শর্টে আর একটা বিষয় দেখে নিই। যারা ইমেজ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রম্পট লিখতে হবে। যারা অডিও ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে এই প্রম্পট জিনিসটা লাগবে। আমি ছোট করে একটা দেখে দিই, যদি আমার গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলোতে এগুলো লাগবে আমাদের। তো আমি তাকে বললাম, ধরুন আমরা কি সম্পর্কে একটা ইমেজ তৈরি করব। হ্যাঁ, সুতনমি এমজি একজন বলছেন। আমি যদি ওকে ওইটা বলতাম যে তুমি সুতনমি এমজি এই ইয়াতে লিখে দাও, তাহলে ও কিন্তু লিখে দিত আমাদের। সুতন সুতনি সুতনি এমজি না সুতনমি, সুতন এমজি ফন্ট নেম, সুতো সুতনি এমজি আর কি, এটি কম হবে, সুতনি এমজি। ওকে, আমি তো এটা দিয়ে ওকে দিতাম, তাহলে ও কিন্তু এই ফন্টে লিখে দিত। ঠিক আছে, যাই হোক, আমি ওইটা আপনারা লিখে নিবেন, ও কিন্তু এটা লিখে দিবে। ঠিক আছে, এখানে আহ কোন জ্ঞান সন্দেহ নাই, ও করে দিবে। তো আমরা এবার আসি ইমেজ তৈরির ক্ষেত্রে। ইমেজ তৈরি করতে চান কি করতে হবে। তা আমরা ধরুন একটা ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করতে গেলে আপনাকে এখানে অনেকগুলো ফাংশন আছে, যেমন ক্রিয়েট ইমেজ, এটাকে সিলেক্ট করতে হবে। ডিপ রিসার্চ করতে হলে এটা সিলেক্ট করতে হবে। ওয়েব রিসার্চ, ওয়েবসাইট থেকে কোনো খুঁজে বের করতে হলে এখানে ক্লিক করতে হবে। মোর, আপনি এখানে ক্যানভাস আঁকাঝোঁকা করে ডিজাইন ডিজাইন মানে ইনফরমেশন ডিজাইন স্লাইড বানিয়ে নিতে পারেন। স্টাডি অ্যান্ড লার্ন, আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, এই পড়াশোনার স্টাডির জন্য এখানে কাজ, এই অপশন গুলো আপনার কিন্তু খুব দারুণ ভাবে আপনাকে কাজ করে দিবে। এর পাশাপাশি আপনি উম, ধরেন আপনার ইয়োর ইয়ার উইথ চ্যাট জিপিটি আরো আদার্স ফাংশন গুলো, এখানে এজেন্টিক মোড আছে, এগুলো কাজ করতে আমরা ইয়া বানাবো। ইমেজে ক্লিক করে দিব। ইমেজের স্টাইল আপনি সিলেক্ট করে দিতে পারেন কেমন স্টাইল হবে। সাইবার পাঙ্ক এটা একটা স্টাইল, ধরেন আপনার ফরম্যাট থাকে না ফিল্টারের মতো একটা, সাইবার পাঙ্ক একটু ফিউচারিস্টিক দেখাবে। অ্যানিমি, যারা অ্যানিমি দেখছেন কার্টুন টাইপের অ্যানিমির মতো আসবে। ড্রামাটিক হেডশট, ড্রামাটিক মোডে আসবে। কালার বুক স্ক্র্যাচের মতো আসবে।
সাদা কালো, ফটোশুটের মতো করে আসবে। রেট্রো কার্টুন কার্টুন টাইপের আসবে, রেট্রো মডেলের। 80s গ্ল্যাম, 80 দশকের যে গ্ল্যামার স্টাইলের, আর্ট স্টাইলের আসবে, যেটা আমরা লেখা আর্টের মধ্যে করে দিই। এবং সিনথ ওয়েভ একারে বেশ কিছু ওরা স্টাইল এখানে দিতে, তো আপনি যদি স্টাইল এখান থেকে চান সেই স্টাইল আপনি নিতে পারেন। তো আমি আপাতত স্টাইল সিলেক্ট করছি না, আমি স্টাইল বলে দিব তাকে। তো ধরুন আমরা একটা ইমেজ চাই। কেমন ইমেজ? তো বাংলাদেশ লিখে সার্চ করে ইমেজ দেখি এরকম একটা কিছু ইমেজ পাই কিনা। তো বাংলাদেশ তো এখন আন্দোলন মান্দোলন এগুলোই বেশি দেখাচ্ছে, তো আপনি যদি বাংলাদেশের কিছু দৃশ্য দেখতে পারেন যে সুন্দর প্রাকৃতিক, এটা লিখে আমরা সার্চ করলাম এরকম কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে কিনা স্টার্ট পেজে। ওকে, অনেক আছে, তাই না? এখন আপনি যদি মনে করেন এটার মতো তৈরি করতে চান, আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। মাথায় আগে বুঝতে হবে আমি কি তৈরি করতে চাই, সেটা সম্পর্কে আপনি আগে ক্লিয়ার হবেন। এরপর আপনি সেটা তৈরি করবেন, তাহলে আপনি সুন্দর একটা কিছু তৈরি করতে পারবেন। তো সুন্দর যে দৃশ্যগুলো আছে, আপনাকে কল্পনা করেন যে আমি কেমন দৃশ্যটা আঁকাইতে চাই। এরপর আপনি সেই দৃশ্যটা আঁকাইতে পারবেন। ঠিক আছে? তো আপনি কল্পনা করেন কোনটা আঁকাবেন। তো ধরুন আমরা এরকম একটা আহ ছবি আমি আঁকাইতে চাই। তো এটা আমরা ধরুন দেখি নাই, কল্পনা করতেছি, তাহলে আমরা একটু দেখি এখানে কি কি আছে। খেয়াল করুন, আকাশ, কুয়াশাচ্ছন্ন আকাশ, চারি সাইডে ধান ক্ষেত, মাঝখানে একটা খড়ের ঘর, ছোট ঘর, এবং তার পাশে কিছু গাছ এবং ছোট একটা রাস্তা, সেখানে আবার একজন কৃষক হেঁটে যাচ্ছে। এবং তার ব্যাকগ্রাউন্ডেও আবার এরকম কুয়াশাচ্ছন্ন জায়গায় পিছনে ঘাস, এই ধান ক্ষেত এবং কিছু গাছ দেখা যাচ্ছে। তারপরে এই ছবিটাকে আপনি মেক করতে চান, তাহলে আপনাকে এই ছবি সম্পর্কে বুঝতে হবে, ধারণা করতে হবে নিজের কল্পনা জল্পনায়। আসলে আমরা সেটাকে শেয়ার করি। আমি আমি একটা বিষয় বলছি যে শুধু এখানেও গুড প্রম্পট ব্যাড প্রম্পট আছে। আমাকে একটি গ্রামীণ দৃশ্য এর ছবি বানিয়ে দাও। এই কথাটা বললে ও কিন্তু আমাকে সঠিক তথ্য দিবে না। দেখুন কি বানায় দেয়। এই দেখুন, ও ছবি বানাচ্ছে। এটাকে আমরা একটা ব্যাড প্রম্পট যেটা আমরা লিখলাম। তো ভিডিও অডিও যেক্ষেত্রে করেন না কেন, একটা গুড প্রম্পট আপনাকে দিতে হবে। তো সে একটা বাংলাদেশি, যেহেতু আমি যদি বাংলায় লিখছি, সেক্ষেত্রে ও ধরে নিল এটা বাংলাদেশি একটা গ্রামীণ দৃশ্য। কিন্তু যদি আমি ইংলিশে লিখতাম তাহলে কিন্তু ও বিদেশি, চাইনিজ বা যে কোনো একটা অন্য কান্ট্রির গ্রামীণ দৃশ্যকেও মেক করার চেষ্টা করতো। এই দেখুন, সুন্দর না অনেক? সুন্দর, কিন্তু আমরা যেটা চাচ্ছি ওটা কিন্তু আসে না। একটু খেয়াল করেন কত সুন্দর দেখুন। আমরা যেটা চাচ্ছি ওটা আসে নাই, কিন্তু সুন্দর একটা গ্রামীণ দৃশ্য ও কিন্তু আঁকাই দিছে। বাট আমাদের কি করতে হবে, আমাদের চাওয়া যেটা সেটা বানাইতে হবে। আজ তাহলে আমরা কি করি, আমাকে একটি, ধরুন আমি 4K বা 8K বলি না,
এইট কে, কোয়ালিটি, হাই রেজুলেশন, রিয়েলিস্টিক। হাই রেজুলেশন রিয়েলিস্টিক একটা ইমেজ তৈরি করে দাও। রেজুলেশন, রেজুলেশন, রেজুলেশন রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করে দাও। এবার আমরা ওকে আমাদের টোটাল দৃশ্যপটটা বলবো। কি দৃশ্যপট? একটি বাংলাদেশি গ্রামীণ মাঠ, মাঠে মাঝে, আচ্ছা, গ্রামে ধান ক্ষেত লিখে, ধান ক্ষেত, ধান ক্ষেত বা ধানের মাঠ, সামনে ধান ক্ষেত, মাঠ, ছবি, পেছু নেও ধানের ছবি। আচ্ছা, আর কি কি ছিল? মাঝে একটি মাটির সরু সরু রাস্তা, সেই রাস্তার মাঝে খড় কুটা, খড় কুটা দিয়ে ছোট একটি ঘর আছে, তার পাশে ডানে দুইটি কি গাছ? মেহগনি, মেহগনি গাছ ও বামে তিনটি সেগুন গাছ, গাছ ও রাস্তা দিয়ে একজন 60 বছর বয়সী কৃষক, বছর বয়সী কৃষক তার ঘাড়ে করে নাঙল নাঙ্গল নিয়ে হেঁটে যাচ্ছে। তার সাহায্যটা দরকার। তার আমার ব্যাগ নাঙ্গল নিয়ে হেঁটে যাচ্ছে। তার পরনে কি রঙের জামা কাপড় ছিল? সাদা, আহ হাফ হাতা গেঞ্জি, সাদা হাফ হাতা গেঞ্জি ও পরনে সাদা লুঙ্গি
সম্পূর্ণ শীতের সকালের দৃশ্য, শীতের সকালের দৃশ্য, কুয়াশায় ঘেরা পরিবেশ। খড়ের, আচ্ছা, খড়কুটা, আচ্ছা, খড়ের পেছনের ধানের জমি ও গাছপালা, কুয়াশার আলো সম্পূর্ণ দেখাচ্ছে না। কিছুটা, আচ্ছা, ব্যাস। এবার আপনারা বলেন, আর কিছু বাকি আছে কিনা আমাদের এই দৃশ্যর সাথে? আর কিছু ছিল? আরো কিছু? আমরা যদি আরো কিছু অ্যাড করতে চাই আমাদের মতো করে, তাহলে আরো কিছু আমরা অ্যাড করতে কিন্তু পারি। ও হ্যাঁ, মাথায় বাঁশের তৈরি টুপি, এই যে একজন ধরতে পারছেন। আপনাকে একটা কিছু দিতে পারতেছি না এখন, সামনে থাকলে একটা চকলেট অফার করতাম। তো এটা খুব সুন্দর হয়েছে, মাথায় কিন্তু বাঁশের তৈরি একটা টুপি ছিল। এই টুপিটা বলি নাই, তো এখানে বলে দেই যে তার মাথায়, পেছনে কোথায় গেল, বয়সী কৃষক, আচ্ছা, তার মাথায় বাঁশের তৈরি টুপি। ওকে, তো কোথায় লিখে ফেললাম, এটা অন্য জায়গায় লিখে ফেলছি। ওকে, সাদা লুঙ্গি, এই যে এখানে লিখে কমা দিয়ে তার মাথায় অস্ত্র টুপি। ওকে, আর কিছু, আর কিছু লেখা যেত এখানে? স্যার একটা গরুও দেন। হ্যাঁ, দেওয়া যায়, দেওয়া যায়। লিখে দেই, তার গরু, কৃষক, নাঙল হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, গেঞ্জি পরে, সাদা লুঙ্গি, টুপি, ও তার সাথে দুইটি গরু, গরু নিয়ে যাচ্ছে। দুইটা গরু দিয়ে দিলাম। তাহলে জিনিসটা দেখা যায়, হ্যাঁ, গরুর মাঠ নিয়ে যাচ্ছে। কিছু পাখি দিলে কেমন হয়, খুব ভালো হয়, সেটাও দেওয়া যায়। সাথে তার ছেলে, তাও দেওয়া যায়। গরু নিয়ে যাচ্ছে, সাথে তার ছোট ছেলে মাথায় কাপড়ের মোড়ানো একটা বস্তা, বস্তা নিয়েছে, যার ভিতর দুপুরের খাবার আছে। ওকে, তার ছেলের বয়স আমরা উল্লেখ করে দিতে পারি। তার ছোট ছেলে 8 বছর বয়স, বছর বয়স। ওকে, তো এটা আশা করি ভালো হয়েছে। কুয়াশায় ঘেরা পরিবেশ, আহ, জমি দেখা যাচ্ছে না সামান্য, আর আকাশে কিছু পাখি, কি পাখি সেটা আমরা বলতে পারি। তো আপাতত লিখে দিই কিছু কবুতর পাখি, কবুতর পাখি দল বেঁধে
উড়ে যাচ্ছে। এই যে আপনি ইমাজিনেশন করছেন, তার মানে আপনি এআই কে ইউজ করছেন। যারা ইমাজিনেশন করতে পারে না, তো এই ইমাজিনেশন না করতে পারলে আসলে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু আহ, ছবি বানাতে পারবেন না। তো আপনাকে ইমাজিন করতে হবে। ইমাজিনেশন করতে পারলে আপনি ভালো রেজাল্ট পাবেন। ওকে। আচ্ছা, তো আমরা একটু দেখি এটা রেজাল্ট কেমন আসে। কন্ট্রোল অল সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে ক্রিয়েট ইমেজ। আরো একটা বিষয় আমরা ক্লিক করব। আমরা জানি যে জেমিনি দিয়েও ইমেজ তৈরি করা যায়, গ্রক দিয়েও ইমেজ তৈরি করা যায়। আমরা জেমিনাই দিয়েও ট্রাই করব। জেমিনাই ওপেন করি, গ্রক ওপেন করি। তো দেখি কোনটা দিয়ে কেমন রেজাল্ট আসে। আমরা জেমিনাইয়ের ন্যানো বানানা, সেখানে টুল, সেখানে ক্লিক করব, ক্রিয়েট ইমেজ, ন্যানো বানানো মডেলটা সিলেক্ট করব। দেন আমরা আমাদের প্রম্পট, আমরা যেটা লিখেছি সেই প্রম্পট আমরা লিখে দিব। তো এখন আমরা স্টার্ট করি। এআই চ্যাট জিপিটি কে এন্টার করে দিলাম। গ্রকে এসে গ্রকেরটাও আমরা এন্টার করে দিলাম। এবার দেখি কে কেমন বানায়। ও, জেমিনিটি গ্রকের এন্ট্রি দেওয়া হয়নি। গ্রকের সাইটে চলে আসি। আমরা গ্রক ওপেন হোক, বাট আমরা এই দুইটা দিয়ে দেখি, বাকি জিনিসগুলো আপনারা দেখে নিন। তো চ্যাট জিপিটি এটা রেডি করছে তার ডিজাইনটা। আর জেমিনাইটাও দেখি ডিজাইন করছে। জেমিনাইটা মনে হয় রেডি হয়ে গেছে। ওয়াও, দেখুন, জেমিনাই কিন্তু দারুণ করে লিখছে, কিন্তু এখানে দেখুন না আপনি, কুয়াশায় ঘন কত সুন্দর করে দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এখানে কিন্তু দারুণ করে ধানি ক্ষেত, কুয়াশা, আকাশে কবুতর, দুইটা গাছ, তিনটা গাছ, পিছনে গাছপালা, কুয়াশা, দারুণ কিন্তু আসছে জিনিসটা। হ্যাঁ। আর এআই চ্যাট জিপিটিটা আমরা একটু দেখি, চ্যাট জিপিটি কেমন করছে। আহ তো এটা একটু লোড নিচ্ছে। তো দেখুন, একটা মানুষের কল্পনা জল্পনা কত সুন্দর হলে আপনি কত সুন্দর করে করতে পারেন একটা ছবি। এখন আপনার যদি মনে হয় যে এই ছবিটা আপনি আরেকটু এডিট করতে বলবেন, কত সুন্দর লাগতেছে না দেখতে। আপনি যদি মনে করেন এই ছবিটাকে আরেকটু আহ বেস্ট আপনি করে দিতে চান, যে আরেকটু সুন্দর করে করবেন, কোথায় কারেকশন করবেন, করতে পারেন। যেমন এখানে দেখুন, ও কি করছে, আহ আপনার ইয়াটা কি বলে, গরুটা কিন্তু এখানে একটা নিয়ে আসছে, মিস্টেক আছে। তাহলে এআই কিন্তু ভুল করে। গরু মিস্টেক, মানে এআই ভুল করে কোথায়, যে ও একটা নিয়ে আসছে, আমাদের এখানে দুইটা দরকার ছিল গরু। তাহলে আমরা একবার ওকে কি বলতে পারি যে তুমি দুইটা, আবার সাদা গরু দিছে, আপনি মনে করেন লাল গরু হবে, লাল গরু দিতে পারেন। এই যে বাচ্চারা দেখেন মাথায় কাঁধে ওর বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছে, তারপরে হলো হাতে গরু আছে, নাঙল আছে। সে মানে দারুণ কিন্তু একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। আমরা যদি আরেকটু এটাও দেখাই, এইটাও দেখেন চ্যাট জিপিটি, এটা আরো রিয়েলিস্টিক করছে, এটা সুন্দর করছে। কিন্তু ঘটনা হচ্ছে বাচ্চাটা দেখেন, ওর বাপ মাথায় নাঙ্গলটাকেও সুন্দর করে, নাঙ্গল ভাঙা নাঙ্গল। এবার গরু দিছে দুইটা, ওকে ফাইন, সুন্দর করছে। তো এখানে আবার একটা বিষয়, ওরা পাঁচটা গাছ দিছে, কিন্তু আমাদের এখানে একটা বিষয় ছিল, আমরা যদি বলে দিতাম যে ঘরের ডান পাশে এটা, বাম পাশে এটা, তাহলে কিন্তু ওভার অ্যাডজেক্টিভ করতো। পাঁচটা গাছ দিছে, বাট ঘরের ডান পাশ বাম পাশ মিলাইতে পারে না। এটা আমাদের একটা মিস্টেক, এটা চ্যাট জিপিটির মিস্টেক, আমরা ধরবো না। তো এটা কিন্তু সুন্দর ছিল। মোটামুটি তো আপনি এখান থেকে কাস্টমাইজ করেন, এবার রিপ্রম্পট করেন। তো আপনি যদি মনে করেন যে আমার আগের যেই ইমেজটা ছিল, বা আমরা যে ইমেজটাকে ধরেছিলাম, মানে ট্রাই করেছিলাম যে এই ইমেজের মতো করে করব, ওইটা যদি রেফারেন্স ইমেজ হিসেবে দিতেন, তাহলে ও কিন্তু আরো সুন্দর করে কাভার করতে পারতো। এখন আপনাকে সময় কাস্টমাইজ বা কারেকশন করার। আপনি তাকে এবার বলেন যে তুমি তুমি দুইটি গরু না দিয়ে
একটি গরু দিয়েছো, এটা ঠিক করো। এটা আমরা ঠিক করতে বলবো, ও কিন্তু এটা ঠিক করে দিবে আমাদের। ঠিক আছে, এটা ঠিক করো। আর কি ঠিক করতে পারি আমরা? যেমন আমরা বলতে পারি যে রাস্তা দেখা যাবে না, কারণ সামনের অংশে ধানের জমি, আর রাস্তাটা ডান থেকে ডান থেকে বামে যাবে, আর এই রাস্তাতেই কৃষকের কৃষক বানানো, কৃষকের সামনেই ঘর। এভাবে করে আপনি ছোট ছোট যে কারেকশন গুলো আছে, সেই কারেকশন গুলো তাকে বলে দিলে সে কিন্তু আহ, শীতের কাপড় বদলা লাগতো। এখন মাঠে তো আর কেউ শীতের কাপড় অত পরে যায় না, তো এই জন্য শীতের কাপড় আমরা দেই নাই। ধানগুলো কাঁচা। হ্যাঁ, সুন্দর বলছেন, ধান দিতে পারেন। যাই হোক, আমরা এটা দিয়ে আমরা প্রম্পটটা রিপ্রম্পট করে দেই। সো দেখা যাবে যে আপনার কিন্তু আরো সুন্দর করে আমাদের কাজ করবে। এইভাবে করে আমরা কাজ করব, তখন আপনার কাজটা আরো সুন্দর হয়ে উঠবে। ওকে। গ্রকও খুব সুন্দর ইমেজ তৈরি করে। ইভেন গ্রকের মধ্যে আপনি ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। আবার জেমিনের মধ্যেও কিন্তু ভিডিও তৈরি করা যায়। একটা মডেল আছে ভিও ফ্রি, আর একটা প্রিমিয়াম ভার্সন কিনলে আপনি জিনিসটা পেবেন। প্রিমিয়াম না করলে আপনি এটা পাবেন না। আমরা একটু ওয়েট করি এবং ছবিটা দেখেন। ও কিন্তু আবার কাস্টমাইজ করে দিছে আমাদের। ওকে, সুন্দর কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে গেছে। এবার আরো কারেকশন। তবে এই এখনো গরু দেয় নাই ডাবল, এখানে আমরা আরেকটা আবার রিপ্রম্পট করতে হবে, তাহলে আবার গরুটা চেঞ্জ হয়। যতবার প্রম্পট করো ততবার কিন্তু এখানে চেঞ্জ আসবে। ঠিক আছে। এরপর আপনি চাইলে এটাকে অডিও, ভিডিও সবকিছু জেনারেট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো এইভাবে করেই প্রম্পট মূলত লিখতে হয় আমাদের। তা আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো অন্য এক সময় ইনশাল্লাহ কথা হবে। তো বাড়ির কাজ যদি বলি, আমরা একটা ফরম্যাট বা প্রম্পট ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা শেষ করে দিব। এই ফ্রেমওয়ার্কটা আপনারা মুখস্থ করে ফেলবেন যে ERA, এক্সপেকটেশন প্লাস রোল অ্যান্ড অ্যাকশন। আপনি কি চাচ্ছেন রেজাল্ট, সেটা তার কাছে বলবেন। তাকে একটা রোল দিবেন, সে কোন রোলে ক্যারেক্টারে আপনাকে কাজটা করে দিবে, এবং অ্যাকশনটা কি হবে। এইটা আপনার রিয়েল লাইফে কিন্তু অনেক জায়গায় কাজ করে। ইরা ফরম্যাটটা ডিজিটাল মার্কেটারদের ক্ষেত্রে কাজ করে, সাপ্তাহিক কন্টেন্টের ক্ষেত্রে কাজ করে। একটা APE, অ্যাকশন প্লাস পারপাস প্লাস এক্সপেকটেশন। অর্থাৎ আপনার এই কি অ্যাকশন নিবে তারা, এটার কারণটা কি, এবং আপনি কি আশা করছেন কিরকম ফলাফল। একটা হচ্ছে CARE, কেয়ার, মানে এটা হলো আপনি প্রম্পট যখন লিখবেন তখন এই জিনিসগুলো এখানে উপর মানে ক্লিয়ার করবেন কনটেক্সটটা, অ্যাকশনটা, রেজাল্ট কেমন হবে, কিছু এক্সাম্পল দিতে পারেন। RACE, এটা আর একটা ফ্রেমওয়ার্ক, মানে প্রম্পট লেখার, যে আপনি তাকে জাস্ট রোল দিবেন যে তুমি একজন ডিজাইনার হিসেবে আমাকে ডিজাইন করে দাও, অ্যাকশনটা বলে দেন, কনটেক্সটটা বলে দেন, এক্সপেকটেশন কি চাচ্ছেন সেটা বলে দেন। প্র্যাকটিক্যাল মিনি প্রজেক্ট আপনারা বাসায় বসে বসে করবেন। 5টা ফেসবুক অ্যাড কপি বানাইতে পারেন, 5টা ইমেজ জেনারেট করতে পারেন, 30 সেকেন্ড শর্টস স্ক্রিপ্ট আপনি ভিডিওর জন্য বানাইতে পারেন। এই জিনিসগুলো আপনারা যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। আর অনেকে যারা প্রম্পট অনেক ধরনের চান, যে কিছু প্রম্পট আপনাদেরকে একটা গিফট হিসেবে কিভাবে দিতে পারি, আমি
জানি না, তারপর আমি বলে দিই। একটা ফাইল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ফাইলের মধ্যে অনেকগুলো আমি বেসিক্যালি যে ডিজাইন, যে ছোট ছোট পার্সোনাল যে ডিজাইন গুলো করি, এই ডিজাইনের অনেক প্রম্পটের মধ্যে আছে। আপনি যদি আপনার নিজের ছবিকে চেঞ্জ করতে চান, নিজের ইমেজকে চেঞ্জ করতে চান, যে অন্য একটা মডেল হিসেবে বা অন্য আদার্স মতো করে, সেটাও আপনি করতে পারবেন। ঠিক এরকম ভাবে প্রম্পট লিখে নিজের রেফারেন্স একটা ছবি দিয়ে দিবেন। সেই ছবিটা কেমন হবে সেটা বলে দিলে ও কিন্তু আপনার ছবিটাও কাস্টমাইজ করে দিবে, মডেল বানিয়ে দিবে। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এটা ফাইলটা আপনাদের এখনই দিয়ে দিচ্ছি আমি। জুমের চ্যাট বক্সে আপনার সবাই এটা কপি করে একটা জায়গায় লিখে রাখুন, তাহলেই হবে। ওকে, প্রম্পট এটা আপনি যখন জেমিনিতে একটু ছবি তৈরি করবেন, এই প্রম্পটটা দিবেন, দিয়ে আপনার নিজের ছবিটা দিয়ে দিবেন। এরকম ছবি, যারা এরকম ছবি চান, কিছু রেডিমেড প্রম্পট রেখে দিচ্ছি, তো এগুলো আপনার কাজে লাগতে পারে। মানে এগুলো আমি নিজে যখন বানাইছি ইমেজ, আমার নিজের ছবি দিয়ে তখন এটা করছে আর কি। এরকম ছবি বানাইতে পারেন, এরকম ছবি বানাইতে পারেন। আপনি প্রম্পটটা লিখে দিবেন এবং আপনার একটা স্পষ্ট ক্লিয়ার চেহারা বোঝা যাচ্ছে, এবং আপনি খুব কাছাকাছি আছেন ছবির, ফেসটা ক্লিয়ার, এরকম হলে আপনি এই ছবিগুলো বানাইতে পারেন। তো আপনাদের এই ছবির ইয়েটা দিয়ে দিছি। তো যার যেটা ভালো লাগে এরকম বানাতে পারে, এবং আমি এটার মধ্যে ইন ফিউচারে যদি আরো প্রম্পট অ্যাড করি, আপনার এই প্রম্পট ফাইলটা পেতে থাকবেন। মানে এই প্রম্পট ফাইলের মধ্যে এটা পেয়ে যাবেন। জাস্ট আপনার পার্সোনাল ছবি দিয়ে আপনি নানান ভাবে নানান রকম ছবি ডিজাইন করতে পারেন। ওকে, তো এই প্রম্পটের জুমের চ্যাট বক্স অলরেডি দিয়ে দিয়েছি আমি। তো আপনি নিজের ছবিটা নিজের মতো করে সব বানিয়ে নিতে পারবেন, এখানে যা আছে খালি এই প্রম্পটটা লিখে দিবেন, হ্যাঁ না। তো মেয়েদের জন্য অনেক এখানে এডিট করা নেই, কারণ আমি তো ছেলে মানুষ, তো এক্ষেত্রে আমার ছেলেদের প্রম্পট আমি দেই। তো মেয়েদের ক্ষেত্রে অনেকটা একই রকম। আপনারা নিজেরা নিজের রেফারেন্স ছবিটা দিয়ে দিবেন, তাহলে মেয়েদের মতো ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে খুব একটা চেঞ্জ না, তাহলে হবে। তো আজকের মতো এতটুকুই। আজকের ক্লাস সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, জুমের চ্যাট বক্সে কোয়েশ্চেন গুলো করতে পারেন। জুমের চ্যাট বক্সে কোয়েশ্চেন করলে আমি চেষ্টা করবো আপনাকে চ্যাট বক্সে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করার। ওকে, আপনারা এরকম আপনাদের মতো করে কমেন্ট করেন, চ্যাট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সে কোয়েশ্চেন করতে পারেন, আমি উত্তরগুলো দিয়ে দিই। ওকে, আর যদি কখনো এই ফাইলটা হারিয়ে যায়, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এই ফাইলটা দিয়ে দেওয়ার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই। বা যদি কোনো হেল্প সাপোর্ট লাগে, কোনো বিষয়ে পরামর্শ প্রয়োজন মনে করেন, আমার সাথে কথা বলতে চান, সাপোর্টে চলে আসতে পারেন, লাইভ সাপোর্টে। আবার নাম্বারটা দিয়ে দিই, 016। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? কল না দিলেও চলবে, কল দিতে পারেন, বাট কল না দেওয়া থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখবেন। যখন আমি ফ্রি থাকবো তখন আপনাকে আমি ইনশাল্লাহ রিপ্লাই করবো। আপনার ওই ফাইলটাও যদি প্রয়োজন হয় আমাকে চাইয়েন, আমি দিয়ে দিব। এছাড়া কোনো এআই টুল, কোনো সাবস্ক্রিপশন, কোনো বিষয়ে কোনো হেল্প লাগে, পারচেস করতে চান বা কোনো বিষয়ে পরামর্শ চান, আপনি নক করেন, আমি চেষ্টা করবো আপনার হেল্প করার। চ্যাট বক্সে কোশ্চেন আসছে, কোশ্চেন গুলোর মাধ্যমে আজকে ক্লাস শেষ করে দিই। কপি করে ওই রাখবো, আপনার যেখানে গো সেখানে কপি করে রাখেন, এটা আমার সময় লাগবে, সেখান থেকে সেভ থাকবে। আচ্ছা, কালকের প্রেজেন্টেশন বুঝি না কি বিষয়। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ নাম্বার। স্যার, জেমিনি অ্যান্ড চ্যাট জিপিটি এটা কি টাকা দিয়ে কেনা লাগবে? হ্যাঁ, ফ্রি ভার্সন আপনি পাবেন, অনেক কিছু করতে পারবেন, বাট সব পারবেন না।
টাকা পেমেন্ট করলে মানে পেইড ভার্সনটা কিনলে বেশি সার্ভিস পাবেন, ফ্রিতে অনেক পাবেন। ফ্রিতে আগে প্র্যাকটিস করেন, যদি মনে হয় যে পেইড ভার্সন দরকার তাহলে পেইড ভার্সন কিনে নিবেন, পেইডে অনেক কাজ করা যায়। যাক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার মনে করতে পারেন, বাট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে মেসেজ করবেন। ঠিক আছে, ওটা আমার হটলাইন নাম্বার 01601247601। 10 নাম্বার কেন, 11 নাম্বার থাকবে, ও 247 হবে। 01601247601। ওকে। হোমওয়ার্ক হচ্ছে যা যা শিখেছেন তাইতে প্র্যাকটিস করবেন। ওকে, এটাই হলো বিষয়। ওকে, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। তাহলে নেক্সট ক্লাস দেখা হবে ইনশাআল্লাহ।